মুহূর্তে উপস্থিত হয়েছেন তাদেরকে তার নামটা প্রথমে আমি একটু জানতে চাইবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি একটু জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাজ্জাদ, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা রাসেল ভাই, যেটা হয়েছে এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটা। আমি তার আগে একটু শুরুতেই বলে দিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এইবার তো অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন ঈদে, এবং অনেকে ঈদে বাড়ি যাবেন, অনেকে চলেও গেছেন এর মাঝখানে। কিন্তু যারা যাবেন ঘটনাটা তাদের জন্য, এবং যারা এখন স্টেশনে, কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে তাদের জন্য, মানে যারা মোটামুটি নিশ্চিত যে ট্রেনের টিকিট নিয়ে ট্রেনে করেই বাড়ি ফিরবেন। ঘটনাটা ঘটেছে পুরোপুরি ট্রেনে, হ্যাঁ, অথবা আজকে রাতে যাচ্ছেন। ঘটনাটা পুরোপুরি ট্রেনের একটা ঘটনা, আমরা শুনবো সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। জি আচ্ছা রাসেল ভাই, যেটা হয় এটা গত বছরের একটা ঘটনা। আমি গত বছর আমার ট্রিটমেন্ট পারপাসে ইন্ডিয়ার মাদ্রাজে যাওয়া হয় আমার। তো যেটা হয় যে মাদ্রাজ থেকে আমি ওই হাওড়ার দিকে রওনা দিই রানিং একটা ট্রেনে, রাতের একটা ট্রেনে আর কি, প্রিমিয়ার এক্সপ্রেস সেই ট্রেনটার নাম। তো ট্রেনটা ছাড়ে বিকেল 5টায় মাদ্রাজ থেকে আর কি। তো যেটা হয়, আমার ট্রেনের সিটটা ছিল আপনার 3 টায়ার এসি, এই সিটে আমার সিটটা অ্যারেঞ্জ হয়েছিল আর কি। তো একটু রাসেল ভাই বলে নেই, অনেকের এক্সপিরিয়েন্স থেকে থাকবে, ট্রেনটার প্যাটার্নটা একটু বলতে হবে আমার ঘটনার জন্য এটা সম্পৃক্ত। সেটা হয় যেটা ওই 3 টায়ার এসিতে একটা রেক্টাঙ্গুলার ব্লকে যেটা হয় লেফট সাইডে 3টা সিট থাকে, রাইট সাইডে আরো 3টা সিট থাকে, এবং তার অপোজিটে আরো 2টা সিট থাকে। এই 8টা সিট থাকে একটা নির্দিষ্ট রেক্টাঙ্গুলার একটা স্পেসের দিকে। তো আমার সিটটা পড়ে ওই লেফট সাইডের নিচে, আর আমার কাজিনের সিটটা পড়ে রাইট সাইডে নিচে। তো আমরা এরকম যাচ্ছিলাম। তো আমার যেহেতু পোস্ট অপারেটিভ একটা সিচুয়েশন ছিল, তো আমার এমনিতে পেইনের কারণে ঘুম আসছিল না আর কি ট্রেনে। তো আমার কাজিন আমাকে বললো যে ভাইয়া, তুমি যেহেতু অপারেশন হয়েছে, তুমি একটা পেইন কিলার এবং একটা স্লিপিং পিল খেয়ে নাও। তো আমি অ্যাজ ইউজুয়াল সেটা করলাম, বাট আমার আসলে রানিং কোনো ভেহিকেলে ওই ঘুমটা আসে না আর কি, জার্কিং এর জন্য হোক বা যে কোনো কারণে আমার ঘুম আসছিল না। আচ্ছা। তো ওই যেটা হয় রাত 11টার দিকে সবাই শুয়ে পড়ে আর কি, ওই ইয়াতে স্লিপিং বেড গুলোতে সবাই শুয়ে পড়লেও আমার ঘুম আসছিল না আর কি। তো আমার একটু ঝিমানোর মতো আসলো আর কি। রাত 1টার দিকে আমি খেয়াল করলাম, যেহেতু আমি লেফট সাইডে শুয়ে আছি, ঠিক অপোজিটের যে 2টা টায়ারের একটা লোক নিচের, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কি। এটা আমি খেয়াল করলাম। তো তাকিয়ে থাকতেই পারে, হয়তো তার ঘুম আসছে না, সে আমাকে অবজার্ভ করছে, আমি এটা নর্মালি নেই। তো আমি আবার এক পাশ ফিরে আবার শোয়ার চেষ্টা করি। তো তখন দেখলাম ওই লোকটা, যে লোকটা আমার দিকে তাকিয়েছিল, সে এবার দাঁড়িয়ে আমার পায়ের দিকে কি যেন দেখছে আর কি, আবছা আলোতে আমি যেটা বুঝতে পারছি আর কি। তো আমি তখন আমার একটু হয় যে তার ডাউটফুল অ্যাটিটিউডটা, সে কি কোনো অ্যাটেম্প নিচ্ছে কিনা। তো আমি তাকে আর চোখে অবজার্ভ করতে থাকি, যে আমার সাথে আবার পাসপোর্ট ডলার টলার ছিল, চোর কিনা। ট্রেনে তো অনেক ধরনের লোকজন থেকেই থাকে। তো আমি এবার যেটা করলাম, আমি ঘুমের ভান ধরে তাকে অবজার্ভ করতে থাকলাম, যে দেখি আমার নড়াচড়া বন্ধ, এবার দেখি সে কি করে। তো একটা পর্যায়ে সে আমার পায়ের থেকে ঝুঁকতে ঝুঁকতে একবার আমার ঘাড়ের কাছে এসে উকি দিল। তখনই আমি জাস্ট টার্ন করলে বললাম, হোয়াট হ্যাপেন, মানে কি, আপনি কি চাচ্ছেন, মানে আপনি বলেন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন, বা কি বলেন। তখন বললো যে লোকটা ছিলেন বিহারি বাঙালি একজন আর কি। তিনি বাংলা পারেন, বাংলা ভালোই পারেন। আচ্ছা। উনি বললেন যে দেখেন, আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি একটা জিনিস দেখছিলাম আর কি। আমি বললাম, কি দেখছিলেন, কি ব্যাপার, আসলে বলেন আপনার মোটিভ কি বা কি। বলে, আসলে এখানে তো অনেকে শুয়ে গেছে, আপনি যদি কিছু না মনে করেন তাহলে ক্যান্টিন বা আমরা ওই বগির যেটা জয়েন্ট করা প্লেস, ওইখানে যে একটু কথা বলি, আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি কেন আমি আপনাকে এরকম ভাবে অবজার্ভ করছিলাম আর কি। তো আমি তখন ভাবলাম যে আমারও ঘুম আসছে না, মধ্যরাতের একজন সঙ্গী পাওয়া গেল, এবং দেখি কি ব্যাপারটা কি আসলে। তো উনি যেতে যেতে বললেন, আসলে আমার ট্রেনে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আসলে আমি আপনাকে অবজার্ভ করছিলাম আর কি, সেটাই বলবো। তো সেটা বলার জন্য উনি আমাকে ক্যান্টিনে নিয়ে যায় আর কি। তখন যেটা বললেন, ভদ্রলোক বললেন যে উনি বিহারি বাঙালি, উনি বিজনেসের পারপাজে উনার প্রায় আপনার চেন্নাইতে মাদ্রাজ যেটা আর কি ওল্ড, সেখানে যাওয়া আসা হয়, এবং এই রানিং রাতের ট্রেনেই ওনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এবং উনি এমন একটা কিছু দেখেছিলেন যেটা উনি আমার মধ্যে আর কি খুঁজছিলেন ওই জিনিসটা আর কি, এর জন্য আমাকে দেখছিলেন। তখন আর কি উনি ঘটনায় গেলেন আর। তো আমিও শুনলাম ঘটনাটা এরকম, যে তারও কয়েক বছর আগে উনি এরকম রাতের ট্রেনে যাচ্ছিলেন, এবং উনি তখন আমার সিটটা যেটা আর কি লেফট সাইডের লোয়ার টায়ার যেটা, ওখানে উনি যাচ্ছিলেন, এবং উনি শুয়ে শুয়ে যাচ্ছেন। তো ওনার ঘুম আসছে না, রাত্রেবেলা ঘুম আসছে না, ভালো কথা, সে যাচ্ছে বিভিন্ন কথা চিন্তা করছে, বিজনেসের কথা।
এক পর্যায়ে উনি একে রাসেল ভাই একটু বলে নেই, উনি যখন ট্রেনটায় উঠেন আর কি, রানিং রাত্রে ট্রেনটায় যেটা উঠেন, তো উনি অ্যাট এ গ্লেন্স বা একটা সিম্পল অবজারভেশন উনি খেয়াল করেন যে পুরো বগিটা বা ট্রেনটা মোটামুটি ফুলফিল ছিল যাত্রীতে আর কি। এবং বোঝাই মোটামুটি বোঝাই আর কি, রাতের ট্রেন গুলো ওইভাবেই যায়, লং ডিস্টেন্স 24 আওয়ার এটা নেয় আর কি, মাদ্রাজ টু হাওড়া। তো উনি এবং যেটা হলো ওনার যে ব্লকটা আর কি, ওখানেও 6 জন এবং উল্টা পাশে 2 জন, 8 জন, এরা ওনাদেরকে উনি দেখেছেন, বা টুকটাক হয়তো কথা হয়েছিল বিকেলের দিকে। তো উনি হঠাৎ করে রাত্রে ওই পাশ ফিরে দেখলেন আর কি, এবং উনি কিন্তু সজাগ, পাশ ফিরে দেখলেন ওনার পাশের যে মানে রাইট সাইডের লোয়ার টায়ারের যে প্যাসেঞ্জার, উনি আপনার নেই, শুয়েও নেই, বসেও নেই সিটে। ওনার একটু খটকা লাগে, কি ব্যাপার, আমি তো এখানে জাগ না, আমি এখানে জেগে আছি, কেউ গেলে তো আমি একদম, এটা তো দেখেছেন রাসেল খুব ন্যারো থাকে, পাশে থাকলে এটা বুঝবে যে উনি ভাবলেন হয়তো যেতেই পারে, আমি হয়তো অন্য কিছু নিয়ে ভাবছিলাম, উনি এই ফাঁকে হয়তো ওয়াশরুমে গিয়েছে, উনি ওয়েট করতে থাকে যে দেখি আসে কিনা। তো একটা সার্টিন টাইম যাওয়ার পরে উনি আসছে না, তখন ওনার একটু খটকাটা বেড়ে যায় যে কি ব্যাপার, উনি গেল সেটা দেখলাম না, আসলো এটাও আমি দেখছি না, ব্যাপারটা। তখন এক পর্যায়ে উনি মানে দাঁড়িয়ে যায় আর কি, ওনার ওই টায়ার থেকে বসার তো সুযোগ নেই, যেহেতু মিডল টায়ারটা মাথায় লাগবে, উনি কিন্তু ওনার ইয়ে থেকে দাঁড়িয়ে ঠিক ওনার হবে লেফটে আর কি, রাইটে উনি দেখতে থাকেন যে ওই মিডল টায়ার, আপার টায়ার, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা, ওনার এইখানে উনি বেশ এখন শকড হয়ে যান এবং উনি বেশ ঘাবড়ে যান যে এটা তো পসিবল না, নিচের জন্য নাই, এই পাশের 2 জন নেই। উনি আবার টার্ন করে ওনার উপরের মিডল টায়ার এবং আপার টায়ারে খেয়াল করেন, ওখানেও কেউ নেই, এবং ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, মানে ওই স্কোয়ারটায় কোনো প্যাসেঞ্জার নেই। এবং অদ্ভুত ব্যাপার, কিন্তু অদ্ভুত ব্যাপার উইদিন দ্য মোমেন্ট, এবং এটা কেউ কোথাও যায়নি। এবং উনি তার ঠিক অপোজিটের যে 2টা টায়ার থাকে, ওই করিডোরের সাথে লাগোয়া থাকে, দেখেছেন, ওইখানেও কেউ নেই। এইবার উনি থরথর করে কাঁপতে থাকেন এবং বললেন যে আমি আসলে তখন আমার নিজেকে ধরে রাখতে পারছি না, আমাকে যেটা উনি বললেন। তো উনি চেষ্টা করছেন উনি নিজেকে মানে জাস্ট এই করার জন্য, যে অটো সাজেশন টাইপের দেওয়া, যেটা আমি হয়তো ড্রিম দেখছি অথবা আমি হেলুসিনেট করছি আর কি। তো উনি যেটা করেন, উনি ভাবেন যে আমি একটু মাথায় বা পানি দিয়ে আসি বা একটু ফ্রেশ রুমে যাই। তো উনি যেটা করতে থাকেন, ওই ওনার স্পেস থেকে বের হয়ে ডান দিকে যে ওনার যে ওয়াশরুমটা থাকে ওই দিকে উনি আগাতে থাকেন। তখন দ্য মোস্ট স্ট্রাইকিং থিং হ্যাপেন্ড হয়, তখন উনি দেখেন যে ওই যে ওয়াশরুমে যাওয়ার যে লেফট বাকি যে স্পেস গুলা, যেখানে এরকম 8টা করে প্যাসেঞ্জারের জায়গা, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা, মানে এইটা দেখার পরে ওনার আর তো কোনো মানে পজিশনই নেই, যে আমার জায়গায় নেই, পুরো ট্রেনের একটা পার্টে কোনো জায়গায় কোনো প্যাসেঞ্জার নেই, পুরো ব্ল্যাঙ্ক যাচ্ছে। তারপরে উনি নিজেকে সামলে কোন রকমের ওয়াশরুমে যান। ওয়াশরুমে যে উনি যেটা করেন, আপনার হাত মুখ ধুলেন, মাথায় পানি টানি দিলেন, ঘাড়ে পানি টানি দিলেন, তারপরে উনি একটু স্বাভাবিক হলেন আর কি ওই সিচুয়েশনটা। তারপর যেটা করেন, উনি ব্যাক করেন যে যাই, আমার স্পেসে আমি আবার চলে যাই। তখনই যেটা হয় উনি দেখলেন যে কি ব্যাপার, আমি তখন কি দেখলাম, ভুল দেখলাম কিনা। উনি যখন ব্যাক করতে নিলেন, দেখলেন যে ওই আবার তো সবাই আছে, মানে নর্মাল আর কি, যারা যাত্রী ঘুমাচ্ছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, বালিশ টালিশ। উনি বললেন যে জাস্ট রিলিফ, আমি কি দেখলাম, এটা হেলুসিনেট করলাম না ড্রিম দেখলাম, যাক উনি আমি আসলেই ভুল দেখেছে, উনি নিশ্চিত এবার, ঠিক আছে, যাক উনি নিজে মানে নিজেই হয়তো হাসছেন এরকম। তো উনি আসছেন, আস্তে আস্তে এক পর্যায়ে 3-4টা রেক্টেঙ্গুলার শেপের যে কমন স্পেস, ওগুলা পারানোর পরে ওনার জায়গাটা চলে আসার পরে উনি দেখলেন যে উনার যেহেতু এখন উনি এই দিক দিয়ে ঢুকছেন, ওনার রাইট সাইডে আর কি, দেখছেন যে ওইখানেও তো দিব্যি ওই ভদ্রলোক যেটা ছিলেন, তারপর একটা কাপল ছিল আর কি। উনি যখন ওই যে ট্রেন ছাড়ে, ওনার তো দিব্যি শুয়ে আছে। তা আমি এটা কি দেখলাম, কি ভয় পেলাম, কি অবস্থা, যাক উনি মনে মনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ যেটা উনি ফিল করলেন, যেটা সবচেয়ে এখানে টুইস্টার আছে ভাই, যে ওনার পায়ে একদম নিচে, একটা পায়ের টাচ লাগছে একদম নিচের টায়ার, ওই জায়গায়, মানে ওনার জায়গা থেকে। উনি যেহেতু উনার মানে যেহেতু আবার স্বাভাবিক হয়ে যান, উনি এটাকে আবার ওইভাবে আমলে নেননি, যে ভাবলেন কেউ মিসপ্লেসিং এর কারণে ওনার ফিটে হয়তো এর মধ্যে শুয়ে গেছে, উনি এভাবে দেখলেন। কিন্তু ভুল করে ওনার টায়ারে কেউ শুয়ে যেতেই পারে। উনি আরটু কাছে যেটা দেখলেন, এরপরে আসলে ওনার এতক্ষণ যা হলো এটা আর কোনো ইকুয়েশন তিনি মিলাতে পারলেন না। উনি দেখলেন যেটা দেখলেন আর কি, যেটা সত্যি রাসেল ভাই কতটুকু ক্রেডিবল, উনি যতটুকু বলেছে আমার কাছে ক্রেডিবলই মনে হয়েছে, উনি দেখলেন উনিই শুয়ে আছে ওখানে। হাউ অ্যাবসার্ড, মানে ওই যে পাটা টাচ লেগেছিল,
ওইটা উনারই পা। উনার টায়ার থেকে উনি উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখেন যে উনার সিটে উনি শুয়ে আছে। এরপরে রাসেল ভাই উনি যেটা আমাকে বললেন যে উনার আর তারপরে আর এর মধ্যে একটু মিস করে গেছি রাসেল ভাই, যেটা হচ্ছে উনি আমার মতোই বেশ লম্বা ছিলেন আর কি। ওই আচ্ছা। লোয়ার বেডে ওনার পাটা আটতো না, একটু বের হয়ে থাকতো। আপনারও সেদিন তাই হয়েছিল। এবং আমিও ওই প্যাটার্নের ছিলাম এবং ওইটাই উনি খেয়াল করছিল। যেটা হয়, তো ওই যেটা বলি রাসেল ভাই, ফিনিশিংটা বলি, যেটা হয় উনি ওই পায়ে টাচ লাগার পর এবং নিজেকে নিজের বেডে দেখে আর নিজেকে রাখতে পারলেন না, উনি ওইখানে সেন্সলেস হয়ে যান। সকালবেলা ওনার যারা সহযাত্রী তারা ভোরবেলা ডাকতে থাকেন যে ভাইয়া কি ব্যাপার, আপনি কি নিচে শুয়ে আছেন কেন? আপনি কি মানে ঘুমিয়ে পড়ে গেছেন? মানে জাস্ট নিচে শুয়েছিল, ওই যে সেন্সলেস হয়ে পড়ে গেছে উনি। তা বলতেছে, উনি তখন ভাবলেন যে কি বলবো না বলবো না, উনি বললো না 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 আমি আমি আসলেই আমি মানে ওই টায়ার থেকে আমি পড়েই গিয়েছি আর কি। তখন আর কি ওনারা যেটা বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে দ্যাটস ওকে। তো রাসেল ভাই যেটা ওই আমি আগে যেটা বলেছিলাম সেটার সাথে একটু রিলেট করি। তো উনি ওই দিন আমাকে ওই কারণে অবজার্ভ করেছিলেন, যেটা বললেন যে ঠিক আমার শুয়ে থাকা, আমার পা বের হয়ে থাকা, এবং সেটা উনি ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করেছেন একই রানিং ট্রেনে রাতে, সেটা দেখে উনি আবার ঘাবড়ে গিয়েছিলেন যে উনি কি আবার ওনাকেই দেখছেন কিনা। এটা ভেবে উনি ভয় পেয়েছিলেন এবং উনি আমাকে এর জন্যই বারবার ওইভাবে মেটিকুলাসলি আমাকে দেখছিলেন। সেটাই ছিল। এবং এত ওরকম ভাবে একবার পায়ের দিকে একবার ফেসের দিকে এইভাবে দেখছিলেন। তো এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে মনে হচ্ছে যে অনেকেই তো এবার ঈদে বাড়ি যাবেন এবং সেম এরকম একটা ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে কেমন হবে, যে হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি যদি আবিষ্কার করেন, আপনি চিন্তা করে দেখেন, বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে যেরকম যে স্লিপিং বার্ড সেই বার্ডে আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে ওই একটা লম্বা সরু একটা দেখবে যে করিডোর আছে, কিন্তু সেখান থেকে যাওয়ার সময় আপনি দেখলেন যে আসলে আপনি পুরো বার্থে একা, তখন কিন্তু যা হওয়ার হয়ে যাবে আর কি, আপনার যতটুকু ভয় পাওয়ার আপনি পেয়ে যাবেন তখন। এরপরে যখন আপনি ফিরে আসলেন বা ক্যান্টিনের দিকে যাওয়া শুরু করলেন, দেখলেন যে পুরো ট্রেনই ফাঁকা, কোনো যাত্রী নাই সেখানে। ঈদের সময় এরকম হওয়ার কথা না, তারপর আপনি সেটা এক্সপিরিয়েন্স করলেন এবং যখন কিনা চোখে পানি দিয়ে আসলেন, দিয়ে আসার পর আপনি দেখতে পারলেন যে না, সবাই আছেন, পুরো ট্রেন বোঝাই, প্রচুর ভিড়, এবং আপনি আপনার সিটে এসে আবিষ্কার করলেন যে অলরেডি সবার মতো আপনিও আপনার সিটে আছেন। তাহলে সিটে যিনি বসে আছেন সেই ব্যক্তিটিকে আর আপনি কোত্থেকে আসলেন, এই ব্যাপারটা আসলেই মানে বিরাট একটা কনফিউশন তৈরি করে। এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আপনার এখন কেমন লাগছে আমি ঠিক জানি না, তবে যদি যখন ট্রেনে যাবেন তখন একবার হলে আমার মনে হয় যে এই ঘটনাটা আপনার মনে হলে আপনি একবার শিউরে উঠবেনই। এই ব্যাপারটা আসলেই ঘটতে বাধ্য। আদিব আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আই এম জাস্ট 13 এবং আমার মামার স্টোরির অডিও ক্লিপ পাঠালে অ্যাকসেপ্ট করবেন আপনারা? হ্যাঁ, আপনার মামার অডিও ক্লিপ আপনি ডেফিনেটলি পাঠাতে পারেন। এছাড়াও তাশফিক খান আমাদের পাবনা থেকে লিখেছেন অসাম স্টোরি। ইফতেখার আমাদের লিখেছেন মুগদাপাড়া থেকে, ফার্স্ট ঘটনাটা অ্যাবসলিউটলি, তারপরে পড়তে পারলাম না, চলে গেল। জিনাত আমাদের লিখেছেন খুব ভয় লাগছে রাসেল ভাইয়া, আই লাভ ভূত এফএম। এছাড়াও ইমন আমাদের SMS করেছেন এবং এছাড়াও SMS করেছেন আকাশ দোলাইপাট থেকে, আশিস আমাদের সিলেট থেকে SMS করেছেন, মুকিত এবং শিমু আমাদের SMS করেছেন, নাহিদ আমাদের SMS করেছেন আমাদের হাসান, এছাড়াও লিমন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন সিথি মিরপুর 10 থেকে, RM রুবেল আমাদের SMS করেছেন, সাব্বির গাজীপুর বোটবাজার থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে জ্যাকলিন ফ্রম নাটোর টিভি সেন্টার, এছাড়াও আমাদের অর্চি SMS করেছেন একা টঙ্গিবাড়ি থেকে, আরো অনেকে আমাদের SMS করেছেন। আপনি যেহেতু আপনার প্রচলিত ঘটনাটা ছোট, আমি আপনার আরেকটা ঘটনা শুনে ফেলি, কারণ আমাদেরকে ব্রেকে যেতে হবে, কারণ নেক্সট আমরা যাব সাব্বিরের কাছে, তার ঘটনাটা বেশ বড়, এখন সেটা সম্ভব না। আপনি আপনার সেকেন্ড ঘটনাটা যদি একটু বলতেন সাজাদ ভাই। আপনি দুটোর মধ্যে, আপনার তো সেকেন্ড মানে দুটো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা বলেন। আপনি মাঠের ঘটনা বলতে পারেন, আপনি মিষ্টির দোকানের ঘটনা বলতে পারেন, যে কোনো একটা, মানে আপনি যেটা বলতে চান আপনি বলেন, অসুবিধা নাই। আচ্ছা, এই ঘটনাটা আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি, ইউনিভার্সিটির ছোট ভাই। এটা ওদের এলাকায় প্রচলিত একটা ঘটনা। এটা তো ঘটনায় চলে যায় রাসেল ভাই। সেটা হয় যে ওই আমরা কি করি, আমরা রাসেল ভাই যেটা শুনি বা অবজার্ভ করি বা দেখি যে মধ্যরাতে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু মধ্য দুপুরের কোনো ঘটনা, এটা সত্যি অনেক আনইউজুয়াল। এর জন্য আসলে ঘটনাটা আমি আজকে শেয়ার করছি। তো এই ঘটনাটা মধ্য দুপুরে ঘটে যাওয়া একটা আনইউজুয়াল ঘটনা এটা। তো ওই যেটা হয় ওদের গ্রামে আর কি, আমার যে ছোট ভাই বলেছে ঘটনাটা, ওদের গ্রামে একটা খুব বড় একটা মাঠ আছে আর কি, প্রকাণ্ড একটা মাঠ।
সেই মাঠটার একটু বিবরণ আমি দিই। সেটা হচ্ছে মাঠের এক সাইডে আপনার বাঁশঝাড়, আরেক সাইডে আছে একটা মসজিদ, আরেক সাইডে বিল, আর আরেকটা সাইডে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে মাঠের একটা কম্পোজিশন। তো এখন যেটা হয়, ওই মাঠটাকে আবার অনেকে ইউজ করতো কি ওই শর্টকাট হিসেবে আর কি, রাস্তা টাস্তা দিয়ে না যেয়ে শর্টকাট হিসেবে মাঠটা ইউজ। এই ঘটনাটা ঘটে একজন ফেরিওয়ালার সাথে আর কি, যিনি আপনার ওই বিভিন্ন বেকারি আইটেম, রুটি, পাউরুটি, বিস্কিট, এগুলো গ্রামের বিভিন্ন বাড়িতে যে দিতেন, ইন রিটার্ন সে টাকা বা অনেক সময় যে প্লাস্টিকের পুরাতন জিনিস সেগুলো নিতেন আর কি। তো এরকম উনি গ্রামে বিভিন্ন জায়গায় রুটি, পাউরুটি, বিস্কিট এগুলো ফেরি টেরি করে এরকম প্লাস্টিক নিয়ে ঝাঁকাটা নিয়ে সে চলে যাচ্ছে আর কি, মাঠ দিয়ে আপনার সে তার ডেস্টিনেশনে চলে যাচ্ছে আর কি, এরকম মধ্য দুপুরে। তো যাচ্ছে, তো মাঠের মিডলের দিকে সে সম্ভবত আর কি তখন। তো মাঠের মিডলের দিকে যাওয়ার পরে হঠাৎ কান্না মিশ্রিত এবং নাকি সুরে কেউ তাকে পিছন থেকে বলছে, এই আমাকে একটা রুটি দে, নাকি সুরে বলছে। তো একটা রুটি দে, ভালো কথা, সে রুটি দিতেই পারে, কিন্তু যেটা হয় তার মাথায় প্রচন্ড ঝাঁকাটা থাকার কারণে সে আসলে ওইটা একটু রিল্যাক্টেন্ট হয় এখন, যে তখন বলে যে এখন পারবো না, পরে নিও, এই বলে সে আসলে তাকে করতে চায় আর কি, ডিনাই করতে চায়। সে হাঁটতে থাকে তার মতো, কিন্তু পেছন থেকে আবার ওইটা এই একটা রুটি আবার বলতে থাকে। তো তখন এরকম কয়েকবার বলতে থাকে এবং তার পিচ যখন ছাড়ছে না, তখন সে একটু বিরক্ত হয়ে যেটা করে যে ঝাঁকিটা নামিয়ে জাস্ট আপনার পিছনে ঘুরেই সে দেখলো যে নে রুটি নেই বলে পিছনে জাস্ট ঘুরেই দেখছে যে নাই, কেউ নাই সেখানে, নোবডি ওয়াজ দেয়ার। এবং মাঠটা আসলে আপনাকে যেটা বলেছি, প্রকাণ্ড একটা মাঠ, এবং সেখান থেকে কারো পক্ষে মানে ভ্যানিশ হওয়া ছাড়া দৌড়ে পালানো বা কোথাও পালানো, মানে যেহেতু খোলা মাঠ, সম্ভব না এটা। মানে সে নাই, যে কণ্ঠস্বরটা বা যেটাই হোক, যেটা যেই এক্সিস্টেন্সটা তার পিছু নিয়েছিল সেটা নাই, সেটা তাকে প্রচন্ড শক হয় সেই ইনসিডেন্টের কারণে। এবং পরবর্তীতে সে দীর্ঘদিন অসুস্থ থাকে, এটা সবটা সামলাতে পারে না, এবং দীর্ঘদিন অসুস্থ থাকার এক পর্যায়ে আমি যেটা শুনেছি পরে, যে মাসখানেক পরে সে মারা যায় আর কি, এই শকে আর কি, আফটার শক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট বিরতিতে, এবং বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। এবং আপনারা অবশ্যই SMS এর মাধ্যমে এবং ফেসবুকে আমাদের যে পেজগুলো আছে সেখানে অবশ্যই লিখবেন যে ঘটনাটা আপনাদের কেমন লাগছে, এবং যে ঘটনাগুলো সাজ্জাদ যে দুটো ঘটনা বললেন তার মধ্যে কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে। এরপরে আরো একটা দারুণ ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। ঘড়িতে সময় রাত 12:26। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটা খবর জানিয়ে দিই, আর সেটি হচ্ছে যে এই ঈদে ভূত এফএম এর বই কোথায় পাবেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে ভূত এফএম এর সবগুলো বই পাওয়া যাবে রকমারি.com এ। অর্ডার করতে ভিজিট করুন www.rokomari.com, অথবা কল করুন 0151952191, আর হটলাইন হচ্ছে 16297। এবং প্রতি বই শুধুমাত্র 150 টাকায়, 3টি বই স্পেশাল বান্ডল অফার শুধুমাত্র 420 টাকায়, ডেলিভারি চার্জ ছাড়া আপনার কাছে পৌঁছে যাবে। সুতরাং বুঝতেই পারছেন, দারুণ একটা অফার। আপনি চাইলে রকমারি.com এর সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা চলে যাব এখন আরেকটা ঘটনায়। সেই ঘটনাটা আমার কাছে অবশ্যই ইমেল, সেই ইমেলটা আমি পড়তে চাই। লিখছেন আমাদের কাছে যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আশা করি ভালোই আছেন। ভূত এফএমের সকল শ্রোতাদের শুভেচ্ছা। অনেকদিন থেকেই ভাবছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ছোট্ট ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। ব্যস্ততার কারণে এতদিন সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, যার ব্যাখ্যা আমার কাছে আজও রহস্যময়। সময় 2011 ফেব্রুয়ারি অথবা মার্চ মাস, তারিখটা আমার মনে নেই। প্রতিদিনের মতো সেদিনও আমি রাতে 12টার মধ্যেই ঘুমোতে যাই। এক সময় ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি আমার এক আত্মীয়র সাথে বিশাল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে ভেতরে যেতে হয়। যাই হোক, আমি আর আমার সেই আত্মীয় সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সেখানে একটা লোক বসে। তার বেশভূষা ছিল অনেকটাই কাওয়ালদের মতো, যারা কাওয়ালি গায় তাদের মতো, এবং ঘরে কোনো আসবাব ছিল না, শুধু একটা কার্পেট।
একটা পানির পাত্র আর একটা কোল বালিশ ছিল। আমি আর আমার সেই আত্মীয় লোকটির সামনে বসে পড়লাম। এরপর দেখলাম আমার আত্মীয়টি আর সেখানে নেই, যেন সে গায়েব হয়ে গেছে। আর সেই লোকটি আমার সামনে বসে একটি ছোট পুতুল হাতে ধরে হাতে ধরে রেখেছে এবং তার অপর হাত দিয়ে একটি পানির পাত্র থেকে পানি ছিটাচ্ছে আর জোরে জোরে কোন একটা শব্দ উচ্চারণ করছে। সেই শব্দটা অনেকটা পিংটা টাইপের, এবং শব্দটা শোনা মাত্র আমি ভয় পেয়ে গেলাম এবং অস্থির হয়ে উঠলাম। যেহেতু আমি মুসলিম, তাই পুতুলটা আর ওই শব্দটা আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি সেখান থেকে উঠে পড়তে চাইলে লোকটি আমাকে একটি গালি দিল আর সেখানেই বসে থাকতে বলল। আমি তখনই জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেই আর সাথে সাথে আমি জেগে উঠি। কিন্তু এরপর যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না। আমার রুমে একটা নীল রঙের ডিম লাইট জ্বলছিল, যার আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা কালো অবয়ব, একজন পুরুষ মানুষের মতোই চওড়া কাঁধ, তার চুল কাঁধ পর্যন্ত। সে আমার দিকে পেছন ফিরেছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে তার শুধু কোমর পর্যন্ত দেখা গেল, আর বাকি অংশ আমার শরীরের সাথে মিশে আছে। অর্থাৎ আমার শরীর কিন্তু একেবারেই সে আমার শরীর কিন্তু থেকে বের হয়ে এসছে, এরকম একটা ব্যাপার। এবং ব্যাপারটা খুব বেশি হলে 4 কি 5 সেকেন্ড স্থায়ী হয়েছিল। তারপর আমার আর কিছুই সেখানে নেই। কিন্তু আমি একেবারে স্পষ্ট দেখতে পেয়েছি, কারণ তখন আমি ঘুমিয়ে নেই, পুরোপুরি সজাগ, এবং আমার পুরো শরীর ঘামে ভেজা। সাথে সাথে ফজরের আজান শুরু হলো। আমি কিছুটা স্বস্তি পেলাম। সকালে বিছানা থেকে ওঠার পর টের পেলাম আমার সারা শরীর নিস্তেজ, দুর্বল। প্রায় সারাদিন শুয়েছিলাম। বাসায় মা আর বোনের সাথে বাসায় আমার বোনের সাথে আর কিছু কাজিন এবং বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তারা সবাই বলল হয়তো কেউ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি তাই বিশ্বাস করি, কারণ আমি স্বপ্নে যে আত্মীয়কে দেখেছি সে আমার খুবই কাছের, এবং সে লোকটি সবসময় আমাদের পরিবারকে হিংসার চোখে দেখে এবং আমাদের জন্য সে ক্ষতিকর। এখনো মাঝে মাঝেই আমি বাজে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই, বা যা হয়তো ব্ল্যাক ম্যাজিকেরই কুফল। এই ছিল জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফিজ। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার, স্বপ্নটাই খুব অদ্ভুত ছিল, এবং যখন জেগে ওঠেন তখনও সেই স্বপ্নের রেশটা ছিল। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এবং আমাদের প্রথম যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা এবং এই ঘটনাটা মোটামুটি কেমন ভাবে যেন সব ঘটনাগুলো রিলেটেড মনে হচ্ছে আমার কাছে। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সাব্বির। প্রথমে যে ঘটনা বলছিলেন তার নাম ছিল সাজ্জাদ, ইনি হচ্ছেন সাব্বির। আমরা সাব্বিরের ঘটনা শুনবো। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন, মগবাজার থেকে। রাসেল ভাই, আমি প্রথমে ঘটনাতে চলে যাই। এইটা হচ্ছে আমার কাজিন খালাতো ভাই, ওনার ফ্রেন্ডের ঘটনা। তো তারা কলেজ লাইফে 4 জন ক্লোজ ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে সবুজ ভাই আর একজন হচ্ছে নাহিদ ভাই। তো ইন্টারের পরে সবুজ ভাইরা হোল ফ্যামিলি সহকারে গ্রামে শিফট করেন। তো কোন একটা প্রবলেমের কারণে গ্রামে শিফট করে। তো এরপরে যেটা হয় যে অনেকদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। একটা পর্যায়ে সেমিস্টার পরীক্ষার পরে নাহিদ ভাই যেটা করলেন যে উনি ডিসাইড করলেন উনি সবুজ ভাইদের গ্রামে যাবেন, ওনার সাথে মিট করবেন। তো ফোনে কথাবার্তা বলার পরে উনি একদিন রওনা দিলেন। এখানে একটা জিনিস যে সবুজ ভাইদের গ্রামটা ছিল টাঙ্গাইলে, সবুজ ভাইদের গ্রামের কয়েকটা গ্রাম আগে ছিল আপনার নাহিদ ভাইদের মামার বাসা। তো উনি আগে যেটা করলেন যে ওনার মামার বাসাতে গেলেন। তো বিকালের টাইম উনি পৌঁছালেন মামার বাসায়। কিছুক্ষণ সময় দেওয়ার পরে উনি বাসে উঠলেন, উনি সবুজ ভাইদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তো বাসে ওঠার পরে উনি সবুজ ভাইকে ফোন দিবেন। তো উনি যেটা দেখলেন যে ওনার সাথে মোবাইলটা নাই, উনি ভুলে মোবাইলটা রেখে আসছেন ওনার মামার বাসাতে। এর মধ্যে বাস চলতেছে, তো উনি তেমন একটা টেনশন নিলেন না, কারণ উনি মোটামুটি জানতেন যে ওই সবুজ ভাইদের গ্রামটা ওনাদের গ্রামে খুব ফেমাস, শিকদার বাড়ি নামে পরিচিত। তো উনি গেলেন রাত 8টার মতো বাজে, তখন উনি নামলেন একটা বাজারে। নামার পরে উনি নাস্তা করলেন। নাস্তা করার পরে যে হোটেলের যে লোক ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা চাচা, এখান থেকে শিকদার বাড়িটা কোন দিকে? তো গ্রামের ওই লোক বললো, হোটেলের লোক, যে এখান থেকে আপনি সোজা হাঁটলে কাঁচা রাস্তায় নামলে আধা ঘন্টা। তো উনি নামেন, তো ওনার কথা মতো উনি রওনা দেন। তো ওনাকে পিছন থেকে ডাক দেয়, উনি বাজারের বাইরে বের হওয়ার পর পিছন থেকে একটা লোক ডাক দেয় অন্ধকার থেকে। তো বলে যে শুনেন, তো যাই, বলে কি হয়েছে? তো ওই লোকটা বলে যে আপনি কি শিকদার বাড়িতে যাইতেছেন? তো বলে যে হ্যাঁ, কেন? তো ওই লোকটা যেটা বলে যে আমিও ওদিকে যাব, চলেন একসাথে যাই।
তো উনি মোটামুটি একটু খুশি হন মনে মনে যে গ্রামের একজন লোক পাইছেন, যেহেতু জায়গাটা ওনার কাছে অপরিচিত। তো দুইজন হাঁটতেছে, তো যেটা বলে নাহিদ ভাই বলে যে এক কাজ করি তাহলে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে চলেন যাই। তো ওই লোকটা বলে যে না না না, রিক্সা লাগবে না, হাইটেই চলেন, 15 মিনিটেরই তো রাস্তা। তো পরে নাহিদ ভাই বলে যে তো দোকানদার তো বললো যে আধা ঘন্টার মতো লাগবে, বলে যে ও ঠিক জানে না। তো দুইজন হাঁটতেছে আর কথা বলতেছে। ওই লোকটা মানে খুবই জলি প্রকৃতির, তার সাথে খুব মানে সুন্দর, দুজন মজা করে কথা বলতেছে। 40-45 বছর বয়সী একজন স্বাভাবিক লোক। তার মানে তার বর্ণনাটা এরকম যে শুধু অস্বাভাবিক দুইটা জিনিস তার মধ্যে, একটা হচ্ছে যে তার চোখে মানে অস্বাভাবিক পরিমাণ সুরমা দেওয়া, সুরমা দিলে মানে যেমন কালো হয় অমন, আর তার ঠোঁটটা প্রচুর পরিমাণে লাল, মানে এতটা লাল হওয়ার কথা না। তো যাই হোক, তো হাঁটতেছে কথা বলতেছে। তো যখনই বাজারে, রাসেল ভাই বাজারে মোড়ে মোড়ে কিন্তু মানে গ্রামে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু চায়ের দোকান থাকে। তো ওইসব দোকানের পাশে যখনই আসে, তো ওই লোকটা কি করে মানে গলায় একটা স্কার্ফের মতো ছিল, উনি ওইটা ওনার মাথায় তুলে দেন। আর যখন মানে ওনার তখন মানে নাহিদ ভাই ওনার সাথে কথা বলে, পাশের লোকগুলা মানে তার দিকে একটু অবাক ভাবে তাকায়। তো এইভাবে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটা ওনাকে একটা অস্বাভাবিক কথা বলে যে আচ্ছা এটা কত সাল। তো নাহিদ ভাই যেটা বলে যে আপনি তো খুব ভালো মজা মানে করতে হঠাৎ পারেন। করেই অল অফ আ সাডেন তিনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, এটা কত হ্যাঁ, সাল। অনেকগুলা কথার মধ্যে মানে নর্মাল কথা হচ্ছে তো হঠাৎ করেই। হ্যাঁ হ্যাঁ, তো উনি যেটা বলেন যে আপনি তো খুব ভালো মজা করতে পারেন, এটা বলার পরে লোকটা ওইটা অ্যান্সার না দিয়ে সামনে হাত দিয়ে দেখায় যে ওই যে ওইটা হচ্ছে শিকদার বাড়ি। তো এটা বলে মানে লোকটা ডান দিকে চলে যায়। তো নাহিদ ভাই মানে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য ডাকে, বাট লোকটা আর পিছনে তাকাইতেছে না। কিন্তু উনি মানে ওই বাড়িটা দেখে যেটা শক হলেন যে উনি মানে ওনার ফ্রেন্ড সবুজ ভাই ওনাকে সবসময় বলছে যে মানে ওনাদের বাড়িটা হচ্ছে বড় বাড়ি, গ্রামের মধ্যে মানে খুবই প্রভাবশালী। কিন্তু উনি দেখলেন যে সামনে যে বাড়িটা সেটা হচ্ছে মানে একদম ছোট নর্মাল 3 সেটের বাড়িগুলো যেমন হয় গ্রামে, ওরকম একটা বাড়ি। তো এটা দেখার পর মানে উনি ভয়ে ভয়ে আগাইতেছেন যে মানে কার সাথে আসলাম, লোকটার নাম টাম জানি না। তো ওই মুহূর্তে কি হয় যে ভিতর থেকে সবুজ ভাই বেড়ে আসে। তো মানে ব্যাপারটা এমন যে উনি জানতেন যে এই মুহূর্তে নাহিদ ভাই মানে ওখানে পৌঁছাবেন। তো দেখার পরে মানে উনি একটু রিল্যাক্স ছিলেন, পরে বললেন, তো কুশল মিটিং হওয়ার পরে নাহিদ ভাই বলেন যে কে খালা খালু কোথায়, ওনাদের একটু ডাক। তো বলে যে না ওনাদের এখন ডাকা যাবে না, নাই ওনারা, তো এরকম কিছু। তো মানে উনি মনে মনে একটু কষ্ট পায় যে আসলাম এরকম একটা বিহেভ করলো। তো পরে ওনাকে বলতেছে যে চল এখন শুয়ে পড়ি, মানে ডাইরেক্ট এরকম কিছু বলতেছে। ওনাদের বাসার মানে কোনো লাইট নেই, এটা হচ্ছে সবচাইতে মানে অবাক ব্যাপার যে কোনো লাইট নেই, টোটালি অন্ধকার, কারেন্ট নেই। তো যেটা হয় যে ওনাকে একটা রুমে নিয়ে যায় সবুজ ভাই, নাইট ভাইকে একটা রুমে নিয়ে যায়। যাওয়ার পরে রুমের মধ্যে মানে উনি খাটটাও ঠিক মতো দেখতে পারতেছেন না, তো একটা বেডে বলে যে শুয়ে পড়েন। তো শোয়ার পরে উনি দেখলেন মানে বেডটা প্রচুর পরিমাণে শক্ত। তো পরে বলে যে তোদের বাসায় বিছানার অবস্থা এমন কেন? তো বলে যে এমনই, এখন ঘুমা, মানে তেমন একটা কথা বলতেছে না নাইট ভাইয়ের সাথে সবুজ ভাই। তো শোয়ার পরে দুজন শুইলো পাশাপাশি। শোয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পরে নাইট ভাই যেটা শুনতে পারলেন যে মানে বাড়ির বাহিরে মানে কুকুর 8-10টা কুকুর একসাথে ডাকতেছে। কিন্তু শব্দগুলা শুনে এমন মনে হইতেছিল যে মানে খুবই পাশে রুমের ভিতরে কুকুরগুলো ডাকতেছে। তো উনি মানে ডাকছেন, সবুজ ভাইকে ডাকেন যে শুন মানে এরকম কুকুর ডাকতেছে। তোর কয়েকবার ডাক দেওয়ার পর ধাক্কাও দেয়, তো উনি আর কোনো রেসপন্স দেন না। তো এইভাবে তো কিছুক্ষণ পরে না মানে কুকুরের শব্দগুলো অটোমেটিকলি চলে গেল। তো উনি একটা ঘুম ঘুম ভাব নিজের মধ্যে, ঘুমাবেন এমন একটা সব মানে অবস্থায় উনি শুনলেন যে পাশে যে ওনার পাশে সবুজ ভাই শোয়া, উনি খুব ভারী গলায় মানে হাসতেছেন। তো এটা শুনে মানে খুব ভয় পান যে হঠাৎ হাসতেছে, তো কি হয়েছে, উঠে বসবে। তো এমন টাইমে মানে কি হয় উনি উঠতে পারতেছেন না, দেখলেন যে উনি তার বডি মানে টোটালি মুভ করতে পারতেছেন না। এন্ড ওই সবুজ ভাই ওনার উপরে মানে চেপে বসলো। বসার পরে যেটা হয় যে মানে হাসতে হাসতে ওনার মানে গলাটা চেপে ধরে। আর ফেসটা আসার পরে উনি কাছে আসার পরে যতটুকু দেখতে পান যে এখানে এটা এটা সবুজ ভাই না, এটা হচ্ছে যে উনি সারা রাস্তায় যার সাথে আসছিলেন ওই লোকটা হচ্ছে এই লোকটা, মানে সিমিলার একদম। তো এটা দেখার পরে উনি মানে সেন্সলেস হন। সেন্সলেস হওয়ার পরে সকালে ওনার জ্ঞান ফিরার পরে উনি নিজেকে আবিষ্কার করেন যে উনি ওই গ্রামেরই বাজারের কোন একটা ডিসপেন্সারিতে আছেন and লোকজন তাকে ঘিরে আছে। তো উনি মানে প্রথমে বলেন যে আমি কোথায়, আর আমার ফ্রেন্ড সবুজ তুই। তো গ্রামের লোকেরা মানে তার দিকে অবাক হয়ে তাকায় বলে যে মানে কোন সবুজ, আর তুমি কবরস্থানে কি করতেছিলা? এটা হচ্ছে তার সব মানে সবচাইতে অবাক করার বিষয়। তখন উনি বলে না না আমি তো আমার ফ্রেন্ড সবুজের বাসায় ছিলাম। তো বলে যে না আমরা তো তোমাকে পাইছি এরকম একটা কবরস্থানে। তো উনি তখন মানে ওই লোকদেরকে সব বর্ণনা দেন যে এরকম এরকম আমার ফ্রেন্ড এটা।
তো ওই লোকেরা মানে ওনার কথা শোনার পরে ওই লোকেরা তাকে একবারেই চিনতে পারে, সবুজ ভাইকে। তো পরে সবুজ ভাইকে ওনারা মানে ডাকানো হওয়ার সবুজ ভাই আসেন, আসার পরে উনি নাহিদ ভাইকে মানে দেখে উনি পুরো অবাক। তো দেখে বলতেছে যে কিরে তোর তো কালকে আসার কথা ছিল, তুই মানে এখানে মানে কেন কিভাবে? তো পরে মানে এটা শোনার পর উনি আবার সহ্য করতে পারেননি, তো তিনি আবার মানে সেন্সলেস হয়ে পড়েন ওই জায়গাতেই। তো তারপর ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হয় মানে সবুজ ভাইদের বাসায়। তো জ্ঞান ফেরার পরে এবার তিনি দেখতেছেন যে না, এবার তিনি পাকা দালানের মধ্যে আছেন, তার আশেপাশে মানে সবুজ ভাইয়ের বাবা মা তারা সবাই আছে। তো তিনি যে জাগার পরে বললেন রাত্রের পুরো ঘটনাটা তিনি তাকে মানে শেয়ার করেন সবুজ ভাইয়ের সাথে নাহিদ ভাই। তো বলার পরে নাহিদ ভাই যে মানে সবুজ ভাই যেটা বলে যে না এরকম না, আসলে উনি গ্রামের মানুষের কাছ থেকে যেটা শুনেন যে ওনাকে মানে তারা পাইছে একটা পুরনো কবরস্থান রাসেল ভাই। And ওই কবরস্থানটা মানে তেমন খুব ভালো একটা কবরস্থান না, ওখানে যারা সুইসাইড করতো বা যারা মানে সুইসাইড করলে তো মানুষকে মানে তারা একটু অন্য চোখে দেখে, যারা সুইসাইড করতো বা যারা অস্বাভাবিক ভাবে মারা যেত অ্যাক্সিডেন্টের মাধ্যমে, ওই সব মানুষকে ওখানে কবর দেওয়া হয়। ইভেন ওইটা এখন বন্ধ হয়ে গেছে, ওই কবরস্থানটা কেউ ইউজও করে না, কারণ ওইটার মানে ওই গ্রামে ওই কবরস্থানটার ব্যাপারে অনেক প্রচলিত কথাবার্তা আছে যে অনেক অবয়ব দেখা যায় এরকম কিছু। ওনারা ওই সবুজ নাইট ভাইকে মানে একটা কবরের পাশে পড়া অবস্থায় পান। তো এটার পরে উনি যেটা করেন যে উনি বলেন যে আমি আর আজকে থাকবো না। তো উনি ওদিন দুপুরের বাসেই মানে ঢাকায় চলে আসেন। ইভেন এরপরে উনি 6 মাসের মতো মানে এই ব্যাপারটা নিয়ে মানে খুবই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক কিন্তু ওনার মানে 6 মাসের মতো লাগে। ইভেন এখন উনি কুকুরের ডাক খুব ভয় পান। আচ্ছা, এখনো পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা শুনলাম একটা চমৎকার ঘটনা। আমরা একটু দেখি যে ফেসবুকে কি ঘটছে। ফেসবুকে আমার যে পেজটা রয়েছে সেখানে অনেকেই লিখছেন, দেখতে পাচ্ছি এখানে আরশাদ আয়ুব লিখেছেন যে অসম, এছাড়াও ইয়াসির আরাফাত লিখেছেন ভুতাফাম বেস্ট, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে আলিম শেখ লিখেছেন ইন্ডিয়া থেকে হাই রাসেল ভাই আমাদেরকে, এছাড়া দেখতে পাচ্ছি আজাদ আহমেদ লিখেছেন যে খুব ভয়ঙ্কর লাগছে তার কাছে মেইলটা। নিশ্চুপ রাজকন্যা আমাদের লিখেছেন যে আবার আসলো শুক্রবার, আবার আসলো ভূত এফএম সবাইকে ভয় লাগাতে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাইলেন্ট কিলার লিখেছেন রাজশাহী থেকে, এছাড়াও ভূত এফএম রক্স লিখেছেন আমাদের এখানে আব্দুল্লাহ আবির, সঞ্জয় আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন আলিফ আলবি সজীব, এছাড়াও আমাদের তাওসিফ আহমেদ তাওসিফ এখানে কমেন্ট করেছেন, মাহবুবুল আলম সহ আরো অনেকে। আমাদের যে ফুর্তি যে পেজটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি যে সাকিব আবির লিখেছেন যে এগুলো আমার বিলিভ হয় না ট্রুলি। আপনি যদি বিশ্বাস না করে থাকতে পারেন ইটস ফাইন, কোনো সমস্যা নেই, বরং আপনার জন্য আরো ভালো যে আপনি বিশ্বাস করছেন না, আপনি বেঁচেই গেছেন। আপনার সামনে এরকম কোনো কিছু ঘটলেও আপনি তাহলে নিশ্চয়ই ভয় পাবেন না। আর যদি মনে করেন যে মানে জাস্ট মানে এগুলো কিছু না, এই সমস্ত বলে কোনো অস্তিত্ব নেই, এটা নিয়ে আমি আসলে কোনো তর্ক বা যুক্তিতে যেতে পারবো না। কারণ আমি একভাবে ঠিক যেভাবে আমিও প্রমাণ করতে পারবো না যে এগুলো সবকিছু আছেই, আপনাকে দেখাতে পারবো না, আপনিও দেখাতে পারবেন না যে এগুলো কোনো কিছু নেই। সুতরাং এই ব্যাপারটা তর্ক যুক্তি এসবের ঊর্ধ্বে কিন্তু আসলে, তাই না? আনিসুর রহমান মারুফ আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও আসাফ উদ্দৌলা রাহাত লিখেছেন রাসেল ভাই খুলনা থেকে বেশ অনেক তিনি হচ্ছে ভূত এফএম শুনতে চান তাই লিখেছেন। আমাদেরকে কলাবাগান থেকে তুষার লিখেছেন তিনি এবং তার খালাতো ভাই মুন্না লাইট অফ করে ভূত এফএম শুনছেন। এছাড়াও সুবর্ণা আলম আমাদের লিখেছেন অসাম। এছাড়াও রিজওয়ান আমাদের এখানে SMS করেছেন, রিজওয়ান রিফাত লিখেছেন রাসেল ভাই অথচ ছাত্রদের কথা ভেবে তিনি ভূত এফএমের ডেটটা চেঞ্জ করতে বলেছেন। ওকে, দেখা যাক কি হয়। আমরা আবারও ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে আরো একবার, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Ramin Fawn. হ্যালো এভরিওয়ান, আমি তৌফিক সাউথ কোরিয়া থেকে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার ছোট বোনের নিজে এক্সপিরিয়েন্স করা ঘটনা। আমার ছোট বোনের নাম জুই, ও একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখা করছে, এবং যে ঘটনাটা ঘটে সেটা ওর হোস্টেলে ঘটে যাওয়া ঘটনা, যেটা ঘটে গত মাসের ফার্স্ট উইকে। তো ও যে হোস্টেলে থাকে সেই হোস্টেলটা 5 তলা বিশিষ্ট একটা হোস্টেল,
এবং ওই হোস্টেলের সেকেন্ড ফ্লোরে ও থাকে, যেটা কিনা এর আগে ওই মেডিকেল কলেজের ক্যাম্পাস ছিল, এবং ওই সেকেন্ড ফ্লোরে একটা রুম অপারেশন থিয়েটার হিসেবে ইউজ করা হতো, যেটা পরবর্তীতে ক্যাম্পাস শিফট করার পর ওই অপারেশন থিয়েটারটা ক্লোজ করে দেওয়া হয় এবং ওই বিল্ডিংটা হোস্টেল হিসেবে দেওয়া হয় মেয়েদের থাকার জন্য। তো আমার ছোট বোন জুই, ও যে রুমটাতে থাকতো তার পাশের রুমটাই ওই ওটি ছিল, ওই অপারেশন থিয়েটারটা ছিল। তো ওটা এখনো ওইভাবেই তালাবদ্ধ অবস্থায় আছে। তো ঘটনার দিন, যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে, তো আমার ছোট বোন ওর রুমে স্টাডি করছিল কি, ও সম্ভবত ব্রাউজিং করতেছিল, যাই হোক কোনো কাজে ব্যস্ত ছিল, এবং ওর রুমমেট ওর কাপড় শুকাতে দিছিল ওদের রুম থেকে বের হয়ে করিডোরের গ্রিলের সাথে তার ঝুলিয়ে ওরা মেয়েরা কাপড় শুকাতে দেয়, তো ওই তারে কাপড় শুকাতে দিছিল। তো ও যায়, ঠিক মাগরিবের আগ মুহূর্তে যায় কাপড় তুলতে। তো কাপড় তুলতে যায়, যখন যায় তখন ওর চুলগুলা খোলা ছিল। ও এটা নিয়ে ভাবে নাই যে চুল খোলা চুলে বাইরে গেলে কোনো সমস্যা হয়। আমরা যেটা জানি যে সন্ধ্যার সময় খোলা চুলে বাইরে যেতে হয় না। তো এইসব বিষয় ওর মাথায় ছিল না, আর এগুলা বিশ্বাসও কেউ করে কেউ করে না। তো এই ব্যাপারটা সেভাবে আমলে নেয় নাই। তো ওই করিডোরে যে ওদের পাশেই যে অপারেশন থিয়েটারটা ছিল ওটা তো ক্লোজ, অলরেডি ক্লোজ, এবং ওই অপারেশন থিয়েটার ঠিক অপোজিটে বারান্দার যে গ্রিলের সাথে অনেকগুলা ফুলের গাছ আছে, ফুলের টবে ফুলের গাছ টাছ আছে। তো ও যখন কাপড় তুলতে যাওয়ার পর কিছুক্ষণ পর একটা আত্মচিৎকার শুনতে পায় আমার ছোট বোন। শোনার পর ও জিনিসটা ওইভাবে নেয় না যে এরকম হতেই পারে, হোস্টেলে অনেক মেয়েরা চিৎকার চেঁচামেচি করে, তো ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে যে না, এটা কোনো ব্যাপার না। তো তারপরে কিছুক্ষণ পর, কিছু সময় যাওয়ার পর ও গোঙানির শব্দ শুনতে পায়। তখন ওর মনে হয় যে কিছু একটা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে। কারণ এই হোস্টেলকে ঘিরে অনেক প্যারানরমাল কিছু ঘটনা আছে, ছোটখাটো ঘটনা আছে, এর আগেও ঘটছে এবং ঘটে থাকে, এখনো ঘটছে। তো ওর সন্দেহ হয় এবং ও উঠে যেয়ে দেখে যে আসলে কি হয়েছে ব্যাপারটা। এবং ওই হোস্টেলে যেসব ভৌতিক ঘটনা ঘটে সেটা ওই সেকেন্ড ফ্লোরকেই কেন্দ্র করে পুরো বিল্ডিং এই হয়। তো ও যে দেখে, যখন রুম থেকে বের হয়ে দেখে যে ওই ওর বান্ধবীটা গ্রিলের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এবং যেটা দেখে ভালোভাবে, যেটা দেখে, দেখার পর ওর মানে সেটা নিতে পারে না এবং সহ্য করতে পারে না, দেখার পর ফেন্ড হয়ে যাবে এরকম অবস্থা, জ্ঞান হারিয়ে ফেলবে এরকম অবস্থা। ও যেটা দেখে যে ওর বান্ধবী গ্রিলের সাথে পিঠায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এবং সেটা এমন মনে হচ্ছে যে একটা মামি একটা লাশ কাপড় জড়িয়ে ভালো শক্ত করে কাপড় দিয়ে পেঁচিয়ে দাঁড় করিয়ে রাখছে, এবং ওর মাথার চুলগুলা ওর মুখের সাথে পেঁচিয়ে মুখের ভিতর থেকে নিয়ে গ্রিলের সাথে পেঁচানো, এবং খুব শক্ত করে পেঁচানো। আর আরেকটা জিনিস লক্ষ্য করার ছিল যে ওর হাত দুটো বুকের সাথে বাঁধা ছিল, এবং ওর গায়ের ওড়নাটা ওর পুরা বডিটা খুব শক্ত করে বাঁধা, এবং এমন ভাবে বাঁধা যে মনে হচ্ছে কোনো মামি কফিন থেকে বের করে নিয়ে এসে সোজা গ্রিলের সাথে দাঁড় করিয়ে রাখছে এবং বেঁধে রাখছে। মুভ করার কোনো ওয়ে নাই, চাইলেও মুভ করতে পারবে না। তো ও যেটা দেখে যে ওর বান্ধবীটা ঠিক এই অবস্থাতেই আছে, এবং ওর বান্ধবীর চোখ দুটা উপরের দিকে ওঠানো, কালো অংশটা দেখা যাচ্ছে না, সাদা অংশটা বের হয়ে আছে এবং গোঙাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর ও রীতিমতো ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখন ওর আশপাশের রুমের আপুরা আসে, তখন ওরা কাছে যেয়ে যখন ওর গায়ে হাত দেয়, তখন ওর গায়ের যে ওড়নার বাঁধন, ওর চুলের বাঁধন, চুল যে ওর মুখ জড়িয়ে ছিল গ্রিলের সাথে বাঁধা ছিল, এটা আস্তে আস্তে আপনা আপনি ছেড়ে দেয়, এবং ওর বান্ধবী ওখানে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়। তো যখন পড়ে যায় তখন ওকে ধরাধরি করে রুমে নিয়ে আসে। তো এখানে একটা দেখার বিষয় ছিল যে ওই মুহূর্তে দেখে যে ওর বান্ধবীরা যখন পড়ে যায় ফ্লোরে, তখন একটা গোবরে পোকা ওর পায়ের উপর থেকে নেমে, ফ্লোর থেকে নেমে চলে যায়, বেশ বড় সড়ো গোবরে পোকা। তো ওই জিনিসটা ওরা ওইভাবে দেখে না। তো ওরা যখন রুমে নিয়ে আসে, ওর মুখে যখন চোখে মুখে পানি ছিটিয়ে যখন ওরে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, তখন ওরা জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল ওখানে, তোমার এই অবস্থা কেন? তখন ও বলে যে আমি যখন কাপড় নিয়ে ফিরে আসবো তখন একটা ঠান্ডা শীতল অনুভূতি হচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল খুব ওই আশপাশের এলাকাটা অনেক বেশি ঠান্ডা, যদিও গত মাসে অনেক বেশি, আমরা জানি জুন জুলাইয়ের দিকে অনেক বেশি গরম পড়ে, কিন্তু ওই জায়গাটা ছিল অনেক ঠান্ডা।
তো আমার মনে হয়েছিল যে ও যেটা বলে যে আমার মনে হয়েছিল যে হয়তো সন্ধ্যার দিকে বাতাস হচ্ছে, হয়তো এই কারণে ঠান্ডা লাগছে। তো যখন কাপড় নিয়ে ফেরত আসবে রুমের দিকে, তখন ঠিক ডান দিকে যে ফুলের টবটা ছিল, ওই টবের ওখানে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে দেখতে পারে, যে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যে সে ফুল গাছে থেকে পাতা ছিঁড়ছে বা এরকম কিছু করছে। তো ঠিক এই সময় মেয়েদের হোস্টেলে এরকম একটা বাচ্চা ছেলে দেখে আমি ওই ছেলেটাকে ডাক দেই যে, এই ছেলে তুমি এখানে কি করছো, তোমার নাম কি, তুমি কার কাছে আসছো? তো ও কোনো অ্যান্সার করে না। তো বেশ কয়েকবার ডাকার পরও যখন অ্যান্সার করে না, তখন আবার যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন ডাক দেয়, তখন ছেলেটা জাস্ট মাথাটা ঘোরায়, বডি ঘোরে না, মাথাটা জাস্ট ঘোরে, মুভ করে। করার পর ও যেটা দেখে যে ছেলেটার চোখ দুটার ভেতরে কোনো সাদা অংশ নাই, পুরো চোখটাই কালো এবং মুখটা রক্ত শূন্য, ফ্যাকাশে, জাস্ট মুখের পাটটাই, আর বাদ বাকি অংশটুকু স্বাভাবিক ছিল। তো ছেলেটা এইভাবে তাকায়, তাকানোর পর কিছুক্ষণ তাকানোর পর 2-3 সেকেন্ড পর ছেলেটা একটা বিচ্ছিরি রকম হাসি দেয়, যার পর হাতটা বাড়িয়ে বলে যে আয়। এটা শোনার পরেই আমি আর কিছু বলতে পারি না। তারপরে আমি এই তো এই রুমে তোমাদের কাছে। তো এই ছিল মূল ঘটনা। তো আমি এই ঘটনাটা আমার ছোট বোনের মুখ থেকে শুনি, এবং শোনার পর আমার কেন জানি মনে হয়েছে যে যেটা ওই যে ওর বান্ধবীকে যে এভাবে পেঁচিয়ে রাখছিল, তো আমরা জানি যে ইজিপ্টের মামিদেরও যখন মামি করা হতো তখনও কিন্তু এভাবে পেঁচানো থাকতো। তো এইরকম ঘটনা ঘটছে, এর আগেও ঘটছে কম বেশি। ওই মেডিকেল কলেজে যারা শুনছেন তারা নিশ্চয়ই জানছেন যে এই ঘটনা কবে ঘটছে, কিভাবে ঘটছে, কোত্থেকে ঘটছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Bhoot FM. Night comes alive. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:55 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.4 FM। শিহাব ফার্মগেট থেকে আমাদের লিখেছেন যে ভাইয়া SMS দিচ্ছি বারবার, বাট আপনি পড়ছেন না কেন? আমাদেরকে তানজাম সিলেট থেকে লিখেছেন যে স্টোরিটা, তৌফিক ভাই স্টোরিটা সুপার। আমাদের লিমন লিয়া লিখেছেন আই লাইক ভূত এফএম। এছাড়া আমাদেরকে আবরার হাজারিবাগ থেকে লিখেছেন যে মাত্র জয়েন করলাম। আমাদেরকে সামিরা লিখেছেন ফ্রম 31 ফকিরাপুল বাজার, এবং তিনি 1 বছর ধরে ভূত এফএম শুনছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও আলম গাজীপুর থেকে SMS করেছেন, আমাদেরকে ফারদিন SMS করেছেন, SMS করেছেন সাকিব রাজশাহী থেকে, আরিফিন আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি রোমান, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি বাহার SMS করেছেন, তুর্য মিরপুর থেকে আমাদের SMS করেছেন, রাজন পুরান ঢাকা থেকে SMS করেছেন, আমাদেরকে জয়। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তাহসিন, এছাড়াও রনি সিলেট থেকে SMS করেছেন তাহমিদ, অর্চি সহ আরো অনেকে। আমাদের ফেসবুক পেজে যে ছবিটা আজকে আপ করা হয়েছে, রেডিও ফুর্তির ফেসবুক পেজ, অর্থাৎ www.facebook.com/radio.furti, সেখানে কিন্তু আপনি ছবির সাথেই কোন অ্যাড্রেসে মেইল করতে হবে সেই অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। আমাদের যে পেজটা রয়েছে, আমার যে পেজটা, সেখানে আপনি যেতে পারেন www.facebook.com/bhutfm.russell। সেখানে গিয়ে আজকে অতিথিদের ছবি দেখতে পাবেন। এবং আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমরা সরাসরি চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে। তিনি নতুন এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন। আমরা তার কাছে সরাসরি চলে যাব। কি নাম আপনার এবং কোথা থেকে এসেছেন বলে আপনার ঘটনাটা শুরু করবেন। হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল, মগবাজার থেকে। আমি ধানমন্ডি এরিয়াল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো রাসেল ভাই, সরাসরি আমার স্টোরিতে চলে যাই। বেসিক্যালি স্টোরিটা আমার না, আমার এক বড় ভাইয়ের, তার নাম টুটুল। তো টুটু ভাই একটা অভ্যাস যেটা ছিল, আরেকটা কথা, যে উনি মগবাজার বা ইস্কাটনে কোন একটি বাসাতে থাকতেন। তো টুটু ভাই একটা অভ্যাস যেটা ছিল যে উনি রাত জাগতেন খুব বেশি। তো যতক্ষণ জাগতেন উনি ছাদে থাকতেন। তো এরকম ইউজুয়ালি হতো। তো 2015 পয়লা বৈশাখ, তো সেদিন উনি যথারীতি ছাদে উঠেন, যেভাবে উঠতেন। তো উঠার পর উনি ফিল করতে থাকলেন যে ছাদের ভিতর কিরকম যেন একটা ফিল হচ্ছিল, মানে স্পিরিচুয়াল বা সামথিং এরকম কিছু ফিল হচ্ছিল। তো উনি সাথে সাথে ছাদ থেকে নেমে যান। তো ঘরে যাওয়ার পর উনি কিছুক্ষণ শুয়ে থাকেন। তো তিনি 12টার দিকে ছাদে উঠেন। তো যাওয়ার পর উনি যখন একটু রিকভার হওয়ার পর, তো উনি চিন্তা করলেন ঠিক আছে, তো আবার ছাদে যাওয়া যায়।
কারণ হয়তো পয়লা বৈশাখ ছিল, তাই একটু টায়ার্ড ছিলাম, জার্নি করছি, তো তিনি আবার ছাদে যায়। বাট ছাদে যাওয়ার পর তার সেম কন্ডিশন থাকে, উনি একটু মানে তার মাথাটা বা ঘাটটা একটু ভারী হয়ে আসে, বাট তিনি তাও ছাদে স্টে করেন। তো এরকম অবস্থাতে উনি ছাদের একটা কোনায় যায় দাঁড়ান। দাঁড়ানোর পর উনি লক্ষ্য করেন যে ছাদের আরেকটা কোনায় একটা অবয়ব। তো উনি ওই জিনিসটা ডিসকভার করার জন্য সামনে যান। তো যাওয়ার পর যেটা দেখতে পারেন যে বাড়ির যে দারোয়ান মনসুর কাকা, উনি সেখানে। তো এটা দেখার পর উনি একটু নার্ভাস হয়েছেন যে এত রাত্রে মনসুর কাকা সেখানে কি করছে। তো মনসুর কাকাকে যে উনি জিজ্ঞেস করে যে কাকা কি ব্যাপার, আপনি এই টাইমে ছাদে? তো ফার্স্টবার মনসুর কাকা কোনো অ্যান্সার দেন না। তো মনসুর কাকা ছাদের রেলিংটা ধরে নিচের দিকে তাকিয়েছিল, বিল্ডিং এর নিচের দিকে। তো এরকম হওয়ার পর নেক্সট টাইম জিজ্ঞেস করার পর মনসুর কাকা জাস্ট ঠান্ডা কণ্ঠে এতটুকু বলে যে তার ভাষায় যদি বলি যে আমি চাকরি ছেড়ে দিছি আর আমার বেতনটা আমার দেওয়া হয়নি, আর আমার বেতন ছাড়া আমি যাবো না। তো এটা বলার পর তো টুটুল ভাই যেহেতু তার ছাদে খাওয়া লাগছিল, তো কিছুক্ষণ পরে হাঁটাহাঁটির পর উনি নেমে যান আর মনসুর কাকার সাথে কোনো কথা বলেন না। তো সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠেন, তার মাকে ডাক দেন। তো ডাক দিয়ে বলে যে মনসুর কাকা তো চাকরি ছেড়ে দিছে, তো যতটুকু পারো তুমি হেল্প করে দিও টাকা পয়সা দিয়ে। তো রাসেল ভাই সবচেয়ে শকিং ব্যাপার যেটা, যে তার মা যেটা বলে তাকে যে মনসুর কাকা মারা গেছে আরো 3 থেকে 4 দিন আগে। তো টুটুল ভাই ফুললি শকড হয়ে যায় যে এটা কিভাবে পসিবল, তাহলে রাত্রে আমি যার সাথে কথা বললাম বা যে আমার সামনে ছিল তাহলে আমি কি দেখলাম। সো এই জিনিসটা ফুলি শকড হয়ে যাওয়ার পর তিনি এবং তার মা ইস্কাটনের এক লোকাল হুজুরের কাছে যান। তো যাওয়ার পর হুজুরটিকে কাহিনীটি খুলে বলেন। তো বলার পর হুজুর যেটা বলে যে আপনি আর ছাদে উঠেন না, উনি আপনার কোনো ক্ষতি করবেন না। আর হুজুর আরেকটা যেটা ভালো একটা ইনফরমেশন দেয়, মজার ইনফরমেশন, সেটা হচ্ছে যে এলাকার আরো অনেকেই নাকি দেখতে পারছে মনসুর কাকাকে। তো এই জিনিসটা শোনার পর টুটু ভাই খুব ভয় পায়, বাট ভয় পাওয়ার পর উনি আর ছাদে উঠে না কখনো। তো এরকম হওয়ার পর উনি একদিন ঘরের ভিতর, এর একদিন পরে উনি ঘরের ভিতর ল্যাপটপে গেমস খেলছিলেন। তো উনি এমন ভাবে বসেছিলেন যে জানালাটা তার পিছনে ছিল আর ল্যাপটপটা তার সামনে ছিল। তো যখন উনি ল্যাপটপটা অফ করলেন, অফ করার পর উনি দেখলেন যে জানালার ওপাশ থেকে কেউ একজন ক্রস করলো, শাট এরকম একটা শব্দ হলো, তো ক্রস করলো। করার পর উনি পিছন তাকিয়ে দেখে আসলে কেউই নেই। তো এই জিনিসটা দেখার পর উনি একটু ভয় পেয়ে যায়, আর যেহেতু তার সাবকনসিয়াস মাইন্ডে ব্যাপারটা ছিল মনসুর কাকার, তো এই জিনিসটা তাকে আরো বেশি এফেক্ট করে। তো করার পর উনি জাস্ট চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে জলদি ঘুমায় যাব। তো উনি সবকিছু সেট আপ করার পর যখন উনি বারান্দা যায়, রাসেল ভাই উনি তখন যে জিনিসটা দেখতে পারে ওই জিনিসটা উনি কখনো এক্সপেক্ট করেনি। তো উনি জাস্ট যখন বারান্দা ঢুকে উনি দেখে যে রাস্তার মধ্যে স্ট্রিট লাইট নিচে মনসুর হাতটা জড়ো করে এভাবে দাঁড়িয়ে আছে, হোয়াইট একটা পাঞ্জাবিতে, তাকিয়ে আছে বাড়িওয়ালার বারান্দার দিকে। তাদের বাড়িওয়ালা যাচ্ছিল তার বারান্দার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর তো টুটু ভাই খুব ভয় পায় এবং তার চোখটা যায় বাড়িওয়ালার, যখন বারান্দার দিকে চোখটা যায় তখন উনি দেখতে পায় যে বাড়িওয়ালার যে ছোট মেয়েটি, ওই মেয়েটি সেখান থেকে স্ট্রিট লাইটের নিচে তাকিয়ে আছে সেই মনসুর কাকার দিকে। তো এটা দেখার পর টুটু ভাই প্রচন্ড পরিমাণ ভয় পায়। ভয় পাওয়ার পর উনি সেখানে ফেন্ট হয়ে যায়। তো হওয়ার পর সকালবেলা যখন উনি চোখ খুলে দেখে যে তার মা তার পাশে বসে আছে। তো এরপর তার মার সাথে উনি ফুল স্টোরিটা শেয়ার করে যে উনি রাত্রেবেলা এই কাহিনী দেখতে পারছে। তো তার মা ফুলি শকড হয়ে যায় এবং তাকে যে কথাটা বলে যে কালকে 2টা বা 3টার দিকে বাড়িওয়ালার যে ছোট মেয়েটিকে টুটুল ভাই দেখছে, সেই মেয়েটি অটোমেটিক 2টা-3টার দিকে ব্লিডিং হয়, গলা থেকে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হয়, হওয়ার পর মেয়েটি মারা যায়। তো এই জিনিসটা শোনার পর মানে টুটুল ভাই যথারীতি আবার ফেইন্ট হওয়ার মতো অবস্থা। তো এরকম তো লাশটাকে আনা হয়। তো লাশটা রাখা হয় বিল্ডিং এর বেসমেন্টে। তো বেসমেন্টে যখন রাখা হয়, বেসমেন্টে একটা ছোট একটা ঘর ছিল, তো ওই ঘরের পাশে রাখা হয় লাশটাকে, মেয়েটার লাশটাকে। তো রাখার পর সেখান থেকে প্রচুর দুর্গন্ধ ছুটতেছিল। তো সবাই ফার্স্টে মনে করছে হয়তো যে লাশটা থেকে হয়তো দুর্গন্ধটা আসতেছে, বাট পরে যে জিনিসটা ডিসকভার করলো যে জিনিসটা আসলে সেই ছোট একটা রুম থেকে আসতেছিল। তো যারা ভাড়াটিয়ারা ছিল বা যারা দারোয়ান ছিল ওনারা যায়, রুমটার ভিতরে যায়। তো যাওয়ার পর যেটা দেখতে পারে যে সেখানে মানুষের একগুচ্ছ চুল, এরপর কিছু হাড্ডি আর আরেকটা বিড়ালের মাথা, মানে এরকম কিছু মানে আজে বাজে কিছু জিনিস সেখানে পায়। তো পাওয়ার পর সবাই তো খুব ভয় পেয়ে যায়, বাট জিনিসটা তখন ওইভাবে রিভিল করে না যেহেতু একজন মৃত এখানে। তো লাশটাকে যখন দাফন করে আসে, বাড়িওয়ালার মেয়ের লাশটাকে যখন দাফন করে আসে, তো ভাড়াটিয়া যারা ছিল তারা সবাই বাড়িওয়ালার কাছে যায় যে আসলে এক্সাক্ট কাহিনীটা কি জানার জন্য। তো বাড়িওয়ালা তখন ব্যাপারটা আসলে খুলে বলে যে মনসুর কাকা যিনি ছিলেন উনি আসলে ব্ল্যাক ম্যাজিক করতো। তো এই জিনিসটা যখন বাড়িওয়ালা জানতে পারে তখন বাড়িওয়ালা মনসুর কাকাকে বের করে দেয়, ঠিক আছে, আর তাকে বেতনটাও দেওয়া হয় না। তো এই জিনিসটা শোনার পরে সবাই তো খুব অবাক হয় ব্যাপারটা, যে তার মানে কি তাহলে মেয়েটি কি ওই মনসুর কাকার জন্য মারা গেল। তো আসলে এই জিনিসটার উত্তর খুঁজতে তারা ওই লোকাল হুজুরটার কাছে আবার যায়।
তো হুজুরটা যে এক্সপ্লেনেশনটা দেয় যে মানুষ যদি পৃথিবীতে এমন কিছু অর্জন করে না নিয়ে যেতে পারে যেটা তার পাওনা, যেটা তিনি পান কারো কাছ থেকে, তো সেটার প্রতি একটা হাহাকার জন্মায়। আর জানের সদ্গা হিসাবে তখন সেই জিনিসটা ওইভাবে নিয়ে নেয়। তো বাড়িওয়ালা মেয়েটি যখন মরে, এরপর থেকে রাসেল ভাই তেমন ভাবে আর মুসু কাকা কেউ দেখেনি। সো মানে বুঝে গেছিল যে ইটস লাইক এ রিভেঞ্জ ছিল ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আবারও পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন সাব্বির। তিনি এসছেন মগবাজার থেকে, রাইট? সাব্বির, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে ফেলি। ভাই, তো আমি দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সিলেটের কোন একটা বয়েজ হোস্টেলের ঘটনা। আমি নাম মেনশন করতেছি না, বাট ওই হোস্টেলের সবাই বুঝবেন। তো হোস্টেলের ঘটনা যেটা হয় যে একটা ছেলে মানে একটা মেয়ের সাথে, হোস্টেলের একটা ছেলে তো একটা মেয়ের সাথে রিলেশন হয়। তারপরে কোন একটা কারণে, ডিপ্রেশনের কারণে ছেলেটা সুইসাইড করে। এন্ড ছেলেটা সুইসাইড করে হচ্ছে ওই হোস্টেলের পিছনেরই একটা পাহাড় থেকে। ওই পাহাড়টা আবার হোস্টেল থেকে দেখা যেত, মানে ওরা যে রুমে থাকতো তো দেখা যেত। তো যেটা হয়, দুজন ফ্রেন্ড মানে একসাথে থাকতো। তো সাথের ফ্রেন্ডটা মানে একটু কষ্ট পায় যে ফ্রেন্ড মারা গেছে। তো এমন কিছুদিন পরে হঠাৎ ও রাত্রে একদিন মানে জানলা খুলে বসেছিল। তো যেটা দেখলো যে মানে ওর রুমের পিছনে যে পাহাড়টা যেখান থেকে ওর ফ্রেন্ড সুইসাইড করছে, ওই পাহাড়ে মানে একটা অবয়ব অনেক দূরে, মানে যাত্রা বোঝা যাইতেছে যে একটা অবয়ব মানে রুমের দিকেই তাকায় আছে, চোখগুলা জল করতেছে, অনেক দূর থেকে রিফ্লেক্ট করতেছিল। তো এটা দেখার পরে মানে ও একটু ভয় পায়, যেহেতু ওর একটা ফ্রেন্ড অস্বাভাবিক ভাবে মারা গেছে, ও জানলা লাগায় শুয়ে থাকে। এন্ড যেটা হয় যে মানে ও ওদিন রাত্রে অনেক মানে আজে বাজে স্বপ্ন দেখে। তো স্বপ্ন দেখার পরে সকালে ওইটা ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। তো ফ্রেন্ডরা বলে যে হয়তো বা তুই ভুল দেখছিস। তো দ্বিতীয় দিন রাত্রের ঘটনা, তিনি এমন মানে জানলার খুলে বসে আছে, তো দেখে যে মানে আবার ওই জিনিসটাকে উনি দেখতে পায় সেকেন্ড বারের মতো। তো দেখার পরে উনি মানে জানালা লাগায় দোয়া দূরত পরে উনি ঘুমায় থাকে। তো ঘুমানোর পরে উনি যেটা মানে ফিল করলেন যে রুমে অস্বাভাবিক শব্দ হইতেছে, মানে কেউ হাঁটাচলা করতেছে বা এরকম কিছু। তো উনি ফিল করার পরে যেটা করেন যে মানে উনি জাগার পরে লাইট অন করেন, মানে কোথাও কিছু নাই। এটা দেখার পরে মানে কোনোভাবে উনি দিন রাত্রে ঘুমান। তো পরদিন উনি ওনার মানে হোস্টেলের ম্যানেজারের সাথে এটা শেয়ার করলেন যে আমি এরকম কিছু দেখতে পাইছি, আমি এই রুমে থাকবো না। তো ম্যানেজার বললে যে এত শর্ট টাইমে তো আমি তোমাকে রুমটা চেঞ্জ করে দিতে পারবো না, তুমি কিছুদিন ওয়েট করলে আমি তোমাকে চেঞ্জ করে দিতে পারি। তো এটা আবার মানে ওর শুনে যে ওর মানে রুম পাশের রুমে দুটা ছেলে ওরা মানে শুনে ব্যাপারটা। তো শোনার পরে বলে যে তাহলে মানে ওরা চায় যে ওই রুমটার সাথে ওদের রুমটা এক্সচেঞ্জ করতে। তো তখন ম্যানেজারটা বলে যে ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে চেঞ্জ করতে সমস্যা নেই। আর ওই দুটা ছেলে মানে কিউরিয়াস ছিল যে ওই রুমে কি হয়, ওরা একটু এইসব প্যারানর্মাল ব্যাপারে জানার জন্য। তো ঠিক আছে, ওরা রুম চেঞ্জ করলো। তো প্রথম দিন রাত্রে ওদের সাথে আর কিছুই হয়নি। দ্বিতীয় দিন রাত্রে ওরা যেটা হয় যে মানে ঘুমানোর পরে ওরা ওই ওরকম সেকেন্ড দিন ওরা রুমের মধ্যে মানে কারো হাঁটা চলা বা এরকম কিছু শব্দ পায়। তো শব্দ পাওয়ার পরে ওইটা ওদিন যায়। তো পরদিন রাত্রে সেম আবারও মানে ওরা রুমের মধ্যে এরকম হাঁটা চলা শব্দ পায়। তো পাশাপাশি এল শেপের মতো দুইটা খাট রাখা। তো একটা ফ্রেন্ড করে কি মানে উঠে মানে এবার ওরা যেটা শুনে যে সেকেন্ড দিন রাত্রে ওরা শুনে যে মানে মানে কেউ কান্না করতেছে, মানে খুব ভারী গলা বা এরকম কিছু কান্না করতেছে। তো উঠে মানে দেখে রুমের একটা কর্নারে একটা ছেলে মানে মুখে হাত দিয়ে পিঠ ফিরে তো কান্না করতেছে। তো একটা ফ্রেন্ড মানে যায় যে কি হয়েছে বা এরকম দেখার জন্য। যখন হাত দেওয়ার পরে রাসেল ভাই ওই ছেলেটা যে মানে যেটা কান্না করতেছিল ওটা ঘোরার পরে দেখে যে যেই ছেলেটা মানে পাহাড় থেকে সুইসাইড করছে এটা ওই ছেলেটা। এন্ড ও মানে সুইসাইড করার পর যখন নিচে পড়ে তো ওর ফেসটা মানে থ্যাতলায় যায়। তো ও সেম এই জিনিসটা দেখার পরে মানে খুবই ভয় পায়। ভয় পাওয়ার পরেও যেটা করে যে রুম থেকে দৌড় দিয়ে বাইরে যায়, কি হয় ফেইন্ট হয়ে যায়, পড়ে যায়। তো পরে ফেইন্ট হয়ে যায়। আর রুমের মধ্যে আরেকটা যে ছিল ওর ফ্রেন্ড, এটা কি করে মানে ও জাস্ট ওইটা দেখে মানে তো ওখানে মানে বেডের মধ্যেই ফেইন্ট হয়। তো পরে সকালে যখন রুমে যে ছিল ওর যখন জ্ঞান ফিরে তো ঘটনা বলে, কিন্তু কেউ মানে ওর সেকেন্ড ফ্রেন্ডটাকে খুঁজে পাইতেছিল না। তো খুঁজতে একটা পর্যায়ে পাওয়া যায় যে ওর যে ফ্রেন্ডটা মানে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়, ওই ফ্রেন্ডটাকে পাওয়া যায় যে ছেলেটা সুইসাইড করছিল যে পাহাড় থেকে, ওই স্পটে ওই ছেলেটাকে ফেইন্ট অবস্থায় পাওয়া যায়। তো ওকে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি রাত্রে কি দেখছিলা, তখন বলে যে আমার কিছু খেয়াল নাই, রুমের মধ্যে আমি এরকম কিছু দেখার পরে যখন দৌড় দিচ্ছি তো দৌড় দিয়ে পড়ে যাওয়ার পরে আমার কিছু মনে নেই, আমি এখন উঠলাম এই জায়গা থেকে। আসলে এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে কথা বলবো, যদি দরকার হয় আমরা আরেকবার সাজ্জাদ ভাইয়ের সাথে একটু কথা বলি। সাজ্জাদ ভাই, আপনি বলছিলেন যে আপনাদের এলাকায়
আরো একটা প্রচলিত ঘটনা আছে, প্লাস আপনি আপনার বিশ্ববিদ্যালয় জীবনের একটা ঘটনা বলছিলেন, তবে সবচেয়ে যে বড় ঘটনা সেটা হচ্ছে যে আপনার এলাকায় একটা প্রচলিত ঘটনা যেটা সবাই জানেন এবং সেই এলাকায় সবার মুখে মুখে, এবং আপনি কয়েকবার কথা বলে শিওর হয়েছিলেন যে ঘটনাটা আসলেই ঘটেছে কিনা, জি। কিন্তু আপনার সেই এলাকাবাসী যার কাছে ঘটনাটা শুনেছেন তিনি বলেছেন, তিনি নিশ্চিত করেছেন যে না এরকম ঘটনা ঘটেছে। কি ঘটনা ছিল সেটা? এটা রাসেল ভাই একটা অগ্নিকাণ্ডের ঘটনা। এখন এটা কি কোইন্সিডেন্স না আসলে এটা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে বিষয়। ঠিক আমাদের এলাকায় নয় রাসেল ভাই, এটা হয়েছে আমি ওই সুমনের কাছ থেকে শুনেছি আর কি, আমার ছোট ভাই। এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ের মাঝখানে একটা প্রমিনেন্ট একটা বাজার, সেই বাজারে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। আমি নামটা উজ্জ্বল রাখলাম আর কি। তো এটা যেটা হয়, এটা ঘটনাকাল 20-25 বছর আগের একটা ঘটনা। তো ওই বাজারে একবার যেটা হয় রাসেল ভাই, যেটা হয় যে এক বৃদ্ধা অন্ধ ব্যক্তি, উনি ভিক্ষুক টাইপের আর কি, বাজারে ভিক্ষা করতে আসেন আর কি। তো নর্মালি যেটা হয় যে একটা এলাকায় যেটা যারা ভিক্ষা করেন তারা নর্মালি পরিচিত হয়ে থাকেন আর কি, একই পার্সন হয়ে থাকেন। তো ওই বৃদ্ধাকে ওই বাজারের কেউ আগে কখনো দেখেনি। সে বাজারে ভিক্ষা করার জন্য আসে এবং সে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা অন্য কোনো খাদ্যদ্রব্য নয়, সে একটা মিষ্টির দোকানেই যায়, যে সেখানে ওই মিষ্টির দোকানিকে বলে যে এই আমাকে একটা মিষ্টি দে। তো মিষ্টির দোকানি যেটা প্রথমে তাকে ডিনাই করে দেয় আর কি, যে মিষ্টি এখন করছি, এখন দিতে পারবো না, পরে দিতে পারবো না। তো সে আবার রিকোয়েস্ট করে যে আমাকে একটা মিষ্টি দে। তো তখন ওই দোকানির কি হয়, তার প্রতি কোনো মায়া জন্মাই না, সে করে কি তার একটা কুবুদ্ধি হয়, সে বৃদ্ধা মহিলাকে বলে যে দেখি হাত বাড়াও, আমি মিষ্টি দিচ্ছি। তখন অন্ধ মহিলা তার হাতটা বাড়িয়ে দেয় সামনে আর কি। তখন ওই দোকানি যেটা করে, সে ওই যে মিষ্টি যেটা দিয়ে জাল দিচ্ছিল আর কি, কয়লা, জ্বলন্ত একটা কয়লার টুকরা করে কি ওই মহিলার হাতে দিয়ে দেয়। তো বৃদ্ধা এটাকে একদম যেটা আপনার যে গরম মিষ্টি মনে করে, সেটা ওই হাত থেকে খুব দ্রুতই মুখে নিয়ে নেয়। মুখে নেওয়াতে যেটা মানে কোনো কিছু বোঝার আগে, কারণ চিন্তা গরম করার আগে। মিষ্টি ভেবে নেয়, যেহেতু সে ব্লাইন্ড। তো এটা মুখে নেওয়ার পরে যেটা হয় যে তার জিহ্বা, ঠোঁট, হাত খুব বাজেভাবে পুড়ে যায়, এবং বাজেভাবে পুড়ে যাওয়ার পরে যেটা হয় সে গোঙাতে থাকে, এবং সবার উদ্দেশ্যেই তখন ওই মার্কেট যেটা ছিল আর কি, বাজারটা আর কি, সবাইকে খুব তারস্বরে বলে যে তোরা আমাকে পুড়িয়েছিস, এখন থেকে তোরাও পুড়বি, এরকম একটা কথা উনি বলেন। এরপরে যেটা হয় রাসেল ভাই, এই ঘটনাটা প্রবাবলি উইন্টার সিজনে হয়ে যাওয়া কোনো ঘটনা। এখন ওই ঘটনা হয়ে যাওয়ার পরে আপনার ওই বাজারে যেটা হয় যে ছোট খাটো বড় যাই বলেন, আপনার ওই সিজনটাতেই অগ্নিকাণ্ড হয়ে ঘটে আসার ঘটনা ঘটছেই, এরকম চলে আসছে আর কি, এবং এই ঘটনাটা এখানে প্রচলিত আর কি। এখন এটা রাসেল ভাই আমি যেটা বলতে চাই যে উইন্টার সিজনে এমনিও কিন্তু মানে অগ্নিকাণ্ড হয়ে থাকে, তো এটা কোইন্সিডেন্সও হতে পারে, বা যেটা কিন্তু ওইখানে এইরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেরকম একটা মানে জায়গাটা কিছুটা হলেও সেই মহিলা অভিশাপ দিয়ে দিয়েছে, গেছিলেন, সেটা আপনি বলতে চাচ্ছেন। সেটাই বলছি। সেটা আপনি এবং আরেকটা জিনিস আসলে ভাই আমি বলি যে অন্য কোনো খাদ্যদ্রব্য নয়, মিষ্টির দোকানে যাওয়া এবং মিষ্টির প্রতি আমরা জানি যে একটা কমিউনিটির একটা কিন্তু ইয়ে থাকে আর কি, রাইট, এরকম হতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। রনি আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন এটা হচ্ছে পিয়াস লালপুর নাটোর থেকে, এবং তিনি বলছেন গ্রামের বাড়িতেও শুনছি রেডিও ফুর্তি। আমাদেরকে তানজাম সিলেট থেকে লিখেছেন যে তিনি গত 1 মাস SMS দেওয়ার পর আজকে ফার্স্ট তার SMS-টা পড়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন আমাকে। আচ্ছা, আজকে তো ডাবল হয়ে গেল আপনার। অ্যাডভোকেট অপু আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন রাকেশ ঢাকা থেকে, এছাড়াও সামিয়া লালবাগ থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাইম, এছাড়াও আমাদেরকে লিমন SMS করেছেন, এছাড়াও আকাশ SMS করেছেন, তানভীর SMS করেছেন, তাসবীর আমাদের SMS করেছেন আরমান হোসেন সহ আরো অনেকে। আমাদের ফেসবুকের রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। ভূতাফাম জোস লিখেছেন, আওলাদ হুসাইন, এছাড়াও শাহলাম আলী আমাদেরকে বলেছেন, এখানে তার একটা মতামত জানিয়েছেন, আমি সেটা তিনি মতামতটা জানাতেই পারেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে। মোহাম্মদ সুমন তিনি বলছেন যে ভাই মৃত ব্যক্তিরা পৃথিবীতে ফিরে আসে না।
আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি মানে আমরা আরো কথা বলতে পারতাম এটা নিয়ে, কিন্তু আজকে এই টপিকটা নাই, এই টপিকটা নিয়ে কথা বলছি না। সো আমি এখানে শেষ করি। মোহাম্মদ সুমন আমাদের এখানে বলেছে যে অনেকদিন পর ভূত এফএম শুনলাম, আই লাভ ভূত এফএম। এছাড়াও আমি হামজা রাজন হবে, তিনি লিখেছেন যে নাইস স্টোরি। সাদিয়া করিম আমাদের লিখেছেন যে অডিওতে যে স্টোরিটা ছিল খুব ভয়ঙ্কর। অ্যান্ড আমার যে পেজ রয়েছে সেখানেও দেখছি ফেসবুকে আপনারা অনেকেই আমাদের এখানে লিখে পাঠাচ্ছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি। চরম লাগছে ভাইয়া প্রিয়ম প্রান্তিক, এছাড়াও লাবণী আক্তার কণা লিখেছেন অ্যাপ ছাড়া ভূত এফএম শুনছেন তিনি বগুড়া থেকে। এছাড়া আমাদেরকে এমডি নওয়াজ SMS করেছেন এবং তিনি বলছেন যে একা শুনছেন, বেশ ভয় পাচ্ছেন। এছাড়া আমাদেরকে মিনহাজ রুম্মন লিখেছেন স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা সবসময় বলি, অলওয়েজ আমরা আপনাদেরকে সেই পরামর্শই দিয়ে থাকি। এমডি শরীফুল ইসলাম লিখেছেন ভালোই হবে বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা আবারও একটা বিরতি নিব, আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে এবং আরো নতুন কিছু অতিথি আছে তাদেরকে নিয়ে আসতে হবে। সুতরাং সেই সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with grabbing phone. That's right. The night comes alive with Gramophone. This is Russell and you're listening to Radio 58.0 OFM. আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আমরা কথা না বাড়িয়ে সরাসরি বরং ঘটনায় চলে যাই। আমরা যেহেতু রমজান মাস এবং সেহরির সময় খুব তাড়াতাড়ি চলে আসে, গেস্টদের চলে যেতে হয়, সো আমরা সরাসরি ঘটনায় যাই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু আমাকে বলবেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। আমি সাকিব, খিলগা থেকে এসেছি। খিলগা থেকে এসেছেন। আজকে বেসিক্যালি আপনার কাজিনের আসার কথা ছিল, বাট তিনি মানে আনফরচুনেটলি তিনি সিক হয়ে গেছেন এবং তার বদলে আপনি এসেছেন। সো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা খুব অদ্ভুত একটা ঘটনা এবং এটা তো মানে বলার সঙ্গে সঙ্গে কালকে দেখা যাবে যে অনেকেই হয়তো ট্রাই করবেন সেই জায়গাটায় গিয়ে যে আসলে ঘটনা ঘটে কিনা। কি ঘটনা ঘটেছিল একটু আমাদের বলেন তো দেখি শুনি। এই ঘটনাটা হচ্ছে হলো 2012 যখন আমি ও লেভেল ক্লাস করতাম তখনকার ঘটনা এটা। সো আমি আমার ক্লাস শেষ করে বের হয়েছি, আমার কাজিন আমাকে ফোন দিয়েছিল সোফিয়া, তো আমাকে বললো আমার সামনে যেতে। তো ফাইন, আমি গেলাম, যাওয়ার পর বললো চল ঘুরি একটু। তখন বাজে 7টা, এরকম 7:10-15। তো আমি কাজিনকে নিয়ে গাড়িতে উঠলাম, বসলাম, ড্রাইভ করতেছি নর্মালি। তো যেতে যেতে দুইটা ফ্রেন্ডকে দেখলাম, ফার্স্টে মেহেদি, তারপর আলভি, দেন সোফিয়া। আমরা গাড়িতে, তো যে ড্রাইভার ছিল সামনে থেকে উনি পিছনে চলে গেছে আর সোফিয়া সামনে চলে আসছে। তো যেতে যেতে আমরা ধানমন্ডি লেকের সাইড দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে 7:20-15 এরকম বেজে গেল। তো সোজা যে বায়ে ঢুকলাম একটা গলিতে। তো যেতে যেতে আমার ফ্রেন্ড একটা স্টপ করলো, বললো দোস্ত এখানে ওয়েট কর। আমি বলি কেন? ডান দিকে যে বাসাটা এটা হচ্ছে হলো ধানমন্ডিতে হন্টেড হাউস। আমি বললাম হাউ ডু ইউ নো দ্যাট? তো বললো এটা ভূত এফএম আমরা প্রায় শুনি, আর ইভেন অনেক ফ্রেন্ডরা এখানে এগুলো প্রবলেম ফেস করছে। তো আমি বলি কিরকম প্রবলেম? তো বললো এখানে যেই আসে তারই সমস্যা হয়। তো আমরা নর্মালি সবাই জানি ধানমন্ডির মধ্যে প্লেসটা মানে অনেক বড়, ফাঁকা বাসা খুব কমই থাকে, এরকম পুরান মডেলের বাসা দেখা যায় না নর্মালি। তো বাসাটা জিজ্ঞেস করলাম ভাই এখানে কারা থাকে, 20 years ধরেই ফাঁকা বাসাটা। তো ফাইন, আমরা দেখলাম, দেখার পর নর্মালি ড্রাইভ করতেছি, কলাবাগান রোডে উঠলাম, ওঠার পর যাচ্ছি গান শুনতে যাচ্ছে। একটা সার্টেন টাইমে পিছন দিক দিয়ে একটা বাইক এসে হিট করে দিল আমাদের। তো বাইক হিট করলো, আমি গাড়ি ব্রেক করলাম, পিছনে তাকিয়ে দেখি বাইক আলাটা পড়ে গেল। তো পিছনের লোকজন চিল্লাচ্ছে ধর ধর বলে। তো আমি টান দিয়ে ওই প্লেসটা থেকে আমি চলে আসছি।
তো চলে আসার পর স্টপ করলাম, স্টপ করার পর দেখি গাড়ির সামনের দিকে বা সাইডে দরজা মানে একটা হিট করলে যেরকম ট্যাপ খেয়েছে না, ওরকম ট্যাপ খেয়ে গেছে। তো আমার কোশ্চেনটা এটা, মানে লাগালো পিছন দিক দিয়ে, পিছন সাইডে পড়লো, সামনে কিভাবে ট্যাপ খেলো, পিছন দিক দিয়ে বাম্পার টাম সবকিছু যা যা এভরিথিং ইজ ওকে। সো ড্যামেজটা হচ্ছে সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, ড্যামেজটা সামনের দিকে হয়েছে। তো আমাকে ও বললো চল বাসায় চল, বাসায় যেয়ে আমি তোকে নামিয়ে দিব তোর বাসায়। ফাইন, ওর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর নর্মালি ঘটনাটা নর্মাল লাগতেছিল না। সো ফেসবুকে ব্যাপারটা মানে ভাবলো শেয়ার করবে, তো ফেসবুকে লিখলো, লেখার পর এন্টার প্রেস করবে, ল্যাপটপ হ্যাং। তো নর্মাল আমরা ধরে নিলাম হলো নেটের প্রবলেম। তো ফাইন, কোনো সমস্যা নেই, বাসায় যাই। আমার বাসায় যাই, আমার বাসায় গেলাম। বাসায় যে মনে হলো আমার ফ্রেন্ডটা যে বললো মানে গাড়িতে উঠে দোষে বাসার সামনে যেই আসে তারই প্রবলেম হয়, ঠিক 15 মিনিটস এর মধ্যে আমরা মানে অ্যাক্সিডেন্টটা করলাম। তো আমি ওকে ফোন দিলাম, সোফিয়ার সাথে শেয়ার করলাম। দোষ আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি, ও তো বললো, বলার পর 15 মিনিটের মাথায় আমরা অ্যাক্সিডেন্টটা করলাম। তোকে ফোন দিলাম মেয়েদেরকে, দোষ কি কাহিনী, মানে আসলে তুই কি কোনো কিছু জানোস কেনা? তো বলে না দোষ, আমি তো কোনো কিছু জানি না, কি হয়েছে? তো তুই তো বললি এখানে অ্যাক্সিডেন্ট হবে, 15 মিনিটের মাথায় ঠিক অ্যাক্সিডেন্ট হইলো। তো দোষ আমি তো এই কথা বলি নাই। তাহলে এই কথাটা কে বললো গাড়িটা? তো আমরা বললাম হলো ফাইন, তুই কালকে 10টা দেখা করবি, দেখা করার পর ফাইজলামি করবেন, তুই সিরিয়াসলি বলবি সবকিছু। তো সবাই বলতেছে, পিছনে ড্রাইভার বলতেছে জয় মামা তুমি বলছো তুমি বলছো তুমি বলছো। বললো না তুমি বলো নাই। ও বলতেছে আমি বলি নাই এগুলো কোনো কিছু। তো আমরা প্ল্যান করলাম আমরা আবার যাব। তো আমরা ওই দিনই সন্ধ্যাবেলা গেলাম, 3 জন গেলাম, আমি, সোফিয়া আর আমাদের জয় মামা গেলাম। জয় মামা যাওয়ার পর ওই বাসার সামনেই ঠিক ওয়েট করতেছে। হঠাৎ করে একটা মাইক্রো বাস আসলো, আসার পর দেখে আমার দিকে তাকিয়েছিল। তো আমরা নিচে দাঁড়িয়েছিলাম বাসার সামনে, মানে দেখতেছিলাম মানে বাসার ভিতরে এক্স্যাক্টলি কি আছে। তো মাইক্রোবাস থেকে নামলো একজন লোক, নামার পর আমাকে জিজ্ঞেস করলো, সামনে ডাকলো, আমি গেলাম, যাওয়ার পর বলে কে এখানে কি করতেছো? আমি বলি এমনি দেখতে আসছি। বলে জায়গাটা তো ভালো না। আমি বলে আচ্ছা। বলে তুমি কি সাকিব? আমি বলে হ্যাঁ আমি সাকিব। আমার গার লোম দাঁড়িয়ে যাচ্ছে। বলে তুমি সাকিব? আমি বলে হ্যাঁ আমি সাকিব। বলে হলো তোমার নামে অনেক রিপোর্ট আছে। আমি বলে আচ্ছা মানে কি রিপোর্ট? বলে আল্লাহ আমরা ডিবি পুলিশ ধানমন্ডি থানা থেকে, তো তোমার নামে রিপোর্ট আছে, তো তুমি চলে যাও। আবার গাড়ি থেকে আরেকজন লোক বের হলো, লোক বের হওয়ার পর বলতেছে না না ও সাকিব না, ওইটার নাম ছিল আকিব যার নামে রিপোর্ট আছে। আমার কোশ্চেনটা এটা, আমার আপন ছোট ভাইয়ের নাম আকিব। তো আমার আপন ছোট ভাইয়ের নাম আকিব, আমি আর কোনো কিছু বললাম না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছে, ওরা দূর থেকে পিছন থেকে দেখতেছে। তো আমরা নর্মালি যেটা জানি, একটা পুলিশ যদি রাতের বেলা বা ডিবি যদি কাউকে ডাকার পর অ্যাটলিস্ট তারা চেক করবে সাথে কিছু আছে কিনা, বা যদি আপনার কি মনে হয় আসলে এটা মানে ব্যাপারটা সবকিছু আপনার কাছে প্যারানর্মাল লাগছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং আপনি বলছিলেন যে ওইখানে কন্টিনিউয়াসলি মানে আপনি ওইখানে গেলে কিছু একটা ফিল করছিলেন, এবং আপনার ওইখান থেকে আপনাদের ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছিল, হ্যাঁ, এটা আপনি বলছেন। এবং এটা ধানমন্ডি 27 নম্বরে আপনাদের সাথে ঘটেছে। এক্স্যাক্টলি 27 নম্বরেই ঘটেছে। এবং আমি এই বেসিক্যালি এটাই তো স্টোরি। আরেকটু আছে। তো পুলিশ আমরা তো নর্মালি পুলিশরা চেক করে, তো উনি কোনো কিছু চেক টেক না করে উনি গাড়িতে উঠলো, বললো চলে যাও। তো আমার কোশ্চেন মানে জিনিসটা হচ্ছিল ওনারা কি আসলে মানুষ ছিল? আপনার বিশ্বাস হয় না এটা? না আমার এটা বিশ্বাস হয় না, কারণ ওনারা আমাকে কোনো টাচ করলো না, কোনো কিছু করলো না। আর আশেপাশে যারা একজন লোক ছিল চা বেচতে ছিল, উনি ওনার মতনই ছিল, উনিও তাকাচ্ছিলেন না। আপনাদের সামনে যে ঘটনাটা ঘটছে এটা দিকে জি। ওনারা তাকাচ্ছেন না? না তাকাচ্ছে না। আচ্ছা। ফাইন, আমি বাসায় গেলাম, সব ঠিকঠাক। সুতরাং আপনি আপনার মোটামুটি বিশ্বাস যে যাদেরকে আপনি দেখেছেন তাদেরকে আপনি শুধু দেখছেন, অন্য কেউ বেসিক্যালি তাদেরকে দেখতে পাচ্ছে না? না অন্য কেউ দেখতে পাচ্ছিল না। আমি বাসায় যেয়ে আমি দাদিকে বললাম, আমার দাদি তো মানে কিছু জানে, ছোটবেলা থেকে দেখে আসছি। সো আমার দাদি বলতেছিল, আমি দাদিকে সব মানে ডিটেলস বললাম দাদিকে বলার পর দাদি বলতেছে এমন ভাব উনি সবকিছু জানে। বলে তুই ওই বাসার সামনে কেন গেছস? আমি বলি হলো কারণ আমি ফ্রেন্ডটা সহ ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ওই বাসার সামনে। তো দাদি বলতেছে ওই বাসার সামনে আর যাবি না। আমি বলি কেন? ওইটা তো হিন্দু বাড়ি, এরকম কাহিনী, উত্তর পাশে এরকম একটা পুকুর আছে, তো ওই বাসার সামনে যাবি না।
তো জিনিসটা পুরো অবাক করার মতন। আমার দাদিও সবকিছু জানে এই বাসা সম্পর্কে, এরকম এরকম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, তার ঘটনা আমরা শুনবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠাতে বলবেন না। আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা পাঠিয়ে দিন আমাদের সাথে, আমাদের কাছে। এবং আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhuthfm.russell। আমি দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে, এই পেজে অনেকেই লিখছেন যে রাসেল ভাই আমি একটা স্টোরি শেয়ার করতে চাই। এমনি নওয়াজ লিখেছেন, আপনি কিন্তু চাইলে এখনই শেয়ার করে ফেলতে পারেন, আপনি স্টোরিটা আমাদের ইমেইল করে দিতে পারেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তঞ্জিব সোহান লিখেছেন যে আই এম সো সিক বাট আই এম সো হ্যাপি। কেন হ্যাপি আপনি? আচ্ছা, কারণ আপনি ভূত এফএম শুনছেন এই জন্য। আচ্ছা, ওকে, অলরাইট। আমার মানে এটা আসলেই সবসময় খুব ভালো লাগে আপনাদের কাছ থেকে এরকম কোনো কিছু শুনলে, যে ভূত এফএম কিছুটা হলেও যদি আপনাদের আনন্দ বা ভয় দিতে পারে, সত্যি আমাদের সারা সপ্তাহের পরিশ্রম সার্থক হয়ে যায়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই SMS করে এখানে কমেন্ট করছেন আমাদের পেজে, এবং ঠিক একইভাবে রেডিও ফুর্তির পেজে আপনারা গিয়ে সেই কমেন্টগুলো দেখতে পারেন, চেক করতে পারেন, পড়তে পারেন, আমাদের ছবিগুলো দেখতে পারেন। এবং সেই সাথে ছবিতেই দেয়া আছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে গিয়ে সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করে আমাদেরকে ইমেলও পাঠিয়ে দিতে পারেন। পরবর্তী ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আপনি? হ্যালো লিসনার, আমি সাইমন হাসান, ঢাকা জুট মিল, রানীগঞ্জ। এই গল্পটা আমার এক স্টুডেন্টের কাছ থেকে শোনা। আমাকে লাস্ট যেদিন দেখা হয়েছিল সে বলেছিল 10-15 দিন আগের ঘটনা, ওর সাথে ঘটেছে একটা সত্য ঘটনা। আমার স্টুডেন্টের বাড়ি হচ্ছে বরিশাল, সে বরিশালের একটা গ্রামে থাকে। ঘটনাটা যেমন বরিশালের গ্রামের একটা পাকা সড়ক ছিল, সড়কটা একটু বাঁকানো ছিল এবং স্ট্রিট ব্রেকার ছিল, যার ফলে ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তো এরকম ওখানে ওই রিসেন্টলি 1 সপ্তাহের ভিতরে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা বাইক অ্যাক্সিডেন্ট, যেটা বাইক অ্যাক্সিডেন্টের ফলে ওই লোকটা অনেক মারাত্মক ভাবে ব্যথা পেয়েছে এবং স্পট ডেথ হয়েছিল। আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ফলে ওখানে ওদের গ্রামে একটা লোক, যে লোকটা সাধারণত নামাজ পড়তো না এবং রোজা রাখতো না, সবাই ওকে একটু ডিসলাইক করতো। ওই লোকটা একদিন ওই রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করেই রাস্তার মাঝে সে স্ট্রোক করে এবং সাথে সাথে মারা যায়। তো স্বাভাবিক, সবাই ভাবতে পারে বয়স্ক হয়েছে, মারা যাওয়াটাই স্বাভাবিক ছিল। তো একদিন তো এইরকম ওই লোকটা মারা যাওয়ার পরে কয়েকদিন পরে প্রায় রাতের বেলা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো রাতের বেলা, তখন মানুষ প্রায় বলতো যে ওই লোকটাকে নাকি তারা দেখে। তো আমার এই স্টুডেন্ট, যে তার কাছে জিনিসটা অবাক লাগতো যে এটা কিভাবে সম্ভব। এটা হতে পারে যে বানানো কোনো গল্প হতে পারে বা এমনিতে বলতে পারে। তো একদিন ওদের আবার আপনার বাজারে এক দোকান ছিল, তো দোকান থেকে বাসা ফিরতে ছিল রাতের বেলা, রাত সম্ভবত 11টার দিকে। তখন নর্মালি হাঁটতেছে এবং হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আসছিল। তো হঠাৎ করে যখন ওই রাস্তাটা আসলো এবং তার হঠাৎ করে ওই চিন্তাটা মাথায় ঢুকলো যে এখানে ওই লোকটা মারা গিয়েছে, এবং সবাই বলে যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে এবং প্রায় নাকি ওই লোকটাকে দেখে। ওর হঠাৎ করে তখন ওর মনের ভিতরে ওই জিনিসটা ঢুকে যায়, যার ফলে যে ওর ভয় কাজ করতে থাকে এবং ওর পুরো শরীর ফ্রিজ হয়ে যায় এবং সে ওখানে এমন অবস্থা হয়েছে যে সে হাঁটতে চাচ্ছে, তার মন চাচ্ছে যে সে এখানে দ্রুত এই রাস্তাটা অতিক্রম করে সে চলে যাবে, কিন্তু সে পারছে না এবং শরীর একদম ঘেমে একদম যে জামা কাপড় পরানো ছিল সেটা একদম সম্পূর্ণ ভিজে যায়। এখন সেই হেডফোনে সাউন্ডটা বাড়িয়ে দেয় এবং দ্রুত সেখানে ওই রাস্তাটা অতিক্রম করার জন্য সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন সামনে যায় তখন ওর কাছে মনে হচ্ছে সামনে থেকে কিছু আসতেছে, কিন্তু ও ওখানে তাকায় না, নিচের দিকে তাকায় সোজা হাঁটতেছে। তো যখনই মনে হলো ওকে কেউ পাস করতেছে, তখনই পিছনে তাকালো এবং পিছনে তাকালো জিজ্ঞাসা করলো যে কে, সে একটা জিজ্ঞাসা কে কে। যখনই তাকানো হয়েছে তখন দেখলো যে লোকটা একটা ঢালু দিয়ে নিচে চলে গেল। তো নিচে চলে আরো ভয় পেল যে নিশ্চয়ই এটা একটা ওই লোকটাই হবে, যে লোকটা মারা গিয়েছে। তখন সে দ্রুত ওদের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার সময় একটা মাঠ পড়ে, মাঠের এক প্রান্তে ওর 2 কাজিন বসে আছে, মোবাইল টিপছে। দেখছে যে কাজিন, কিন্তু ওর কাছে মনে হচ্ছে যে না, অন্য কি হতে পারে। ওই কাজিন ওকে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। তখন সে কি করছে,
আর দ্রুত বাসায় গেছে এবং বাসায় যাওয়ার পর ওর শরীরে জ্বর এসে পড়ছে এবং 2-3 দিন এরকম বিছানা ছিল। তারপরে একটা হুজুরের কাছে বলা হয়েছে, হুজুরে বলছে যে এই রাস্তা ইয়াটা আপনার কি হয়েছে, এখানে খারাপ আত্মা বা খারাপ জিনগুলো করে, সেখানে আপনারা যদি রাস্তা হাঁটা চলা করেন এবং রাস্তা আপনারা ওখানে যান, এটা হতে পারে যে আপনারা দোয়া পড়ে যাবেন এবং আয়াতুল কুরসি পড়ে সবসময় ওখানে যাবেন। এরপরে সবাই এরকম আয়াতুল কুরসি পড়ে যেত, এই জিনিসটা আস্তে আস্তে জিনিসটা আর হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদেরকে দেখতে পাচ্ছি সাহেব আমাকে এখানে শিহাব আমাদের এখানে এসএমএস করেছেন, এমডি কাইয়ুম আমাদের এখানে এসএমএস করেছেন মাকসুদ খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন তিনি ধানমন্ডি 27 নম্বরে জিতে চান। নওশিন আমাদের এসএমএস করেছেন নরসিংদী থেকে, ধানমন্ডির স্টোরিটা শুনে ভয় পেলাম, কজ আমার এক কাজিন, আচ্ছা কাজিন নিশ্চয়ই ওখানে থাকেন, এরকম কিছু একটা মনে হয় বলতে চাইছিলেন আপনি। আমাদেরকে আজকেও একজন জানিয়ে দিয়েছেন লিমন শেরে বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে, যে টুডে আচ্ছা 257th এপিসোড অফ ভূত এফএম, তাই তিনি জানিয়েছেন। নাবিসা আমাদের লালবাগ থেকে লিখেছেন, এবং তিনি আবার জিজ্ঞেস করেছেন এর পরপরই কি এটা কোইন্সিডেন্সই হবে যে তিনি জিজ্ঞেস করেছেন যে ভূত এফএম এর এইজ কত। ওকে, আমাদেরকে সাগর এসএমএস করেছেন মিরপুর 2 থেকে, এছাড়া আমাদেরকে লিমো এসএমএস করেছেন আমাদেরকে, আলমগীর এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও নওশিন, সোহাগ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে রাতুল ভাই, আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, নওয়াজ আমাদের জানিয়েছেন। আচ্ছা, আমি ওখানে এটা পড়েছিলাম, আমাদের এইখানে ফুর্তির যে ফেসবুক ফ্যান পেজটা রয়েছে সেখানেও আপনারা লিখছেন। আমাদের অ্যাড্রেস গুলো আমি একটু জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti, অথবা চলে যান www.facebook.com/boothfm.russell, এই দুটো পেজে, এবং সেখানে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আমরা সারা সপ্তাহ জুড়েই আমরা খুব কেয়ারফুলি আপনাদের পোস্ট গুলো দেখি, এবং কোন ঘটনা ভালো লাগলো আপনাদের কাছে সেই ঘটনাগুলো অবশ্যই আপনারা জানিয়ে দিতে পারেন সেখানে, এবং সেটা আমাদের চোখে পড়বে। ফেসবুক থেকে পাওয়াটা খুবই সহজ, সো আপনারা কিন্তু সেটা করে ফেলতেই পারেন। আমরা আরো একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আরো একবার বলি, আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Tonight. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। ঘড়িতে সময় রাত 1:40, এবং আবির ধানমন্ডি 27 থেকে লিখেছেন, এবং তিনি বলছেন আজকে রাত্রে ওই বাসায় যাবো ভাবছি। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে মিনহাজ সিলেট থেকে এসএমএস করেছেন, এবং তিনি তার বাবার সঙ্গে বসে ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন। সোনিয়া আমাদেরকে বলছেন খুব ভালো লাগছে। গিয়াস আমাদেরকে লিখছেন ভেরি গুড। ফুর্তি থেকে লোকমান আমাদের লিখেছেন যে তার কাছে ভূত এফএম ভালোই লাগছে। লাকি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রাইসা, এবং তিনি বলছেন প্লিজ আজকে 3 দিন ধরে মন অনেক খারাপ, এবং এসএমএস টা পড়লে তার মন ভালো হয়ে যাবে। এসএমএস পড়ে ফেললাম। রাশেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, শাহরুখ এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, মেহেদি, এছাড়াও আমাদেরকে এমডি ফয়সাল এসএমএস করেছেন রাফি, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকে। আপনিও আর এসএমএস করতে বলবো না, কারণ আমরা এখন বিদায় নিচ্ছি মোটামুটি। তবে হতাশ হবেন না, আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা অবশ্যই আপনাদেরকে শুনিয়ে তারপরে যাব। এবং আমাদেরকে যদি আপনি ফেসবুকে কয়েকদিন লিখতে চান, বা আপনার অনুভূতি বা যা কিছু হোক জানাতে চান, কোন ঘটনাটা ভালো লেগেছে না লেগেছে সেটা যদি আমাকে জানতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio.furti, অথবা চলে যান www.facebook.com/boothfm.russell। আমাদেরকে যদি আপনি ইমেইলে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে boothfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমাদের শেষ ঘটনার একটা অডিও ক্লিপ, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। তখন হয়তো অনেকেই ঢাকায় থাকবেন, অনেকে হয়তো ঢাকার বাইরে থাকবেন, অনেকে হয়তো ঢাকার বাইরে যাবেন, এরকম একটা ব্যাপার ঘটে যেতে পারে। সো আগামী শুক্রবারটা খুব অন্যরকম একটা দিন, এবং আমরা চেষ্টা করবো যে সেদিনই ঈদ উপলক্ষে একটা বিশেষ এপিসোড আপনাদের উপহার দিতে। সুতরাং আশা করছি আগামী শুক্রবারে আবারও আপনাদের পেয়ে যাবো ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন রমজান মাসে, যেটা খুব বেশি জরুরি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অডিও ক্লিপটা শুনতে ভুলবেন না। টাটা। Boot FM tonight. বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি যে ঘটনাটা বলবো সেটি চট্টগ্রাম শহরেরই একটি মেইন শহর থেকে কিছুটা দূরে এবং কিছুটা দুর্গম। তো সেখানে আমার ছোটবেলায় বেড়ে ওঠা। ঘটনায় বলছি, আমি ক্লাস 4-এ পড়তাম তখনকার। তো কলোনিটি দুর্গম হওয়ার কারণে অনেকেই সেখানে কোয়ার্টার পাওয়া সত্ত্বেও থাকতেন না। তো দেখা যেত যে এমন একটি এরিয়া ছিল ওখানেই কলোনির ভিতরে, যেখানে 3টা বিল্ডিং ছিল এবং সম্পূর্ণ ফাঁকা। 3টা বিল্ডিংই সম্পূর্ণ ফাঁকা। আরেকটি থেকে ভালো দূরত্বে অবস্থিত ছিল। আর ছিল 3টি বাংলো। বাংলো 3টিও মানে একদম খালি ছিল, ওখানে কেউ থাকতো না। তো সেরকমই একটা বিল্ডিং এ যেটি 4 তলা ছিল, প্রত্যেকটা বিল্ডিং 4 তলা ছিল, সেরকম একটা বিল্ডিং এর 2 তলা নিয়ে, নিচতলা এবং তার উপরতলা নিয়ে আমাদের কেজি স্কুল ছিল। তো উপরের ফ্ল্যাট গুলোও খালি ছিল, মানুষজন থাকার উপযোগী ছিল কিন্তু খালি ছিল, থাকতে চাইতো না সেখানে। তো আশেপাশে বিল্ডিং গুলো খালি ছিল, জাস্ট কর্নারে একটা বিল্ডিং এ কিছু গাছটা, তাও তারা মনে হয় 1 তলা নিয়ে গাছটা ওখানে থাকতো, এবং বাকি বাদ বাকি যেসব এরিয়া ছিল ওসব খালি ছিল, একদমই বাগান ছিল পাশে, সবই খালি ছিল। তো দেখা যেত কি স্কুল চলাকালীন সময়ে জায়গাটা সড়ক থাকলেও স্কুল যখন শেষ হয়ে যেত পুরো এরিয়াটাই একদম নীরব হয়ে যেত। আর মেইন কলোনি থেকে জায়গাটা একটু কর্নারে হওয়ায় জায়গাটা সবসময় কেন জানি একদম শান্ত হয়ে থাকতো, একদম গুমোট একটা ভাব, নিস্তব্ধ একটা ভাব ছিল। তো একবার কোরবানি ঈদের সময় আমাদের ছোটবেলায় একটা প্রবণতা থাকে যে গরুর জন্য মালা তৈরি করতে হবে এবং সেই মালাটি ঈদের দিন গরুকে পরাতে হবে। তো সেবার দেখা গেল ঈদের জাস্ট কয়েকদিন আগে আমাদের ছুটি ছিল। তো আমাদের স্কুলের সামনে আবার কিছু ফুলের গাছ ছিল। তো আমি আর আমার বন্ধু মিলে ঠিক করি যে আমরা ওখান থেকে কিছু ফুল চুরি করব এবং সেটা দিয়ে মালা বানাবো। তো যেভাবে সেই কাজ, আমরা গেলাম, গিয়ে স্কুল ছুটির পর আমরা সেদিনই আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। আমরা কি করলাম, দুজন মিলে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম যেখানে আমাদেরকে দেখা যাচ্ছিল না। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন গার্ড দরজা বন্ধ করে চলে যাবে এবং আমরা গিয়ে বাগান থেকে ফুল নিয়ে চুরি করতে পারবো। ঠিক সেই সময় আমরা যখন দেখলাম যে দারোয়ান বেরিয়ে গেল, আমরা গিয়ে বাগানে ফুল নিচ্ছি। তো বাগান থেকে পুরো বিল্ডিংটা আবার দেখা যায়। বিল্ডিংটা একটু পাহাড়ি এলাকা ছিল এলাকাটা। তো বিল্ডিংটা একটু নিচু হওয়ার কারণে আর বাগানটা একটু উপরে উঁচু হওয়ার কারণে তো বাগানে দাঁড়ালে বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যেত। তো আমরা জানি বিল্ডিংটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু আমরা যখন ফুল কালেক্ট বললো যে দেখ, মনে হচ্ছে 4 তলা থেকে কেউ একজন আমাদের ডাকছে। আমরা 4 তলা তাকালাম এবং দেখলাম যে 4 তলার বারান্দায় একজন বয়স্ক মহিলা, আহ অসম্ভব রকমের ফর্সা, তার শরীরের চামড়া অসম্ভব রকমের ফর্সা, এবং সে তার গায়ের চামড়াগুলো একদম কুচকানো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার মাথায় একটা চুলও নাই, পুরো মাথাটা একদম টাইট লাগছিল আমাদের কাছে। আমরা প্রচন্ড ভয় পেয়েছি। মহিলা অনবরত আমাদের হাত দিয়ে ইশারা করে ডাকছে, মুখে কিন্তু কিছু বলছে না, হাত দিয়ে ইশারা করে ডাকছে। আমি ভয় পেয়ে যাই। তো আমার বন্ধু বলে যে আচ্ছা এখানে কি কেউ আসলো নতুন নাকি আমরা জানি না এর কিছু। এখন আসার কথা না, আর কলোনি জায়গাটা এরকম যে কেউ একজন নতুন আসলো কিংবা কারো কিছু হলো সেটা সবাই জানতে পারে। তো এখানে আসলে আমাদের জানার কথা যে কেউ আসছে নতুন,
তো তারপরে আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আমার বন্ধু তখন আমাকে বলে যে চল আমরা উপরে গিয়ে দেখি কেউ আসলো কিনা আর কি জন্য ডাকছে। আমি প্রচন্ড ভয় পেয়ে আমি বলি না যাবো না এই সেই। কিন্তু অনেক জোরাজুরির পর আমরা দুজনেই রাজি না, আচ্ছা ঠিক আছে চল গিয়ে দেখি। আমরা চারতলায় উঠলাম, উঠে তো দেখলাম যে ওই বাসার সামনে তালা ঝুলছে দরজায়, ওই বাসার দরজায় তালা ঝুলছে আর ওখানটা তো কার আসার কথাই না, কেউ নাই ওখানে। এটা দেখে আমরা ভয়ে আবার দৌড়ে নিচে চলে আসি এবং আমাদের মা বাবাকে পরে আমি গিয়ে বাসায় জিজ্ঞেস করি যে ওখানে এরকম অমুক বিল্ডিং ঘটনা। তো ব্যাপারটা আমরা আর ওভাবে কাউকে বলি না, আর ছোট ছিলাম দেখে ব্যাপারটা আসলে কেউ বিশ্বাসও করতে চাইতো না। তো এভাবেই চলছিল। তো আমি এক পর্যায়ে ওই কলোনি ছেড়ে চলে আসি এবং মোটামুটি ওখানকার ব্যাপারগুলো কিন্তু আমার মনে থাকে যে ওখানে ওরকম ঘটেছিল এক সময়। যাই হোক, তো একবার আমি আবার আমার সেই বন্ধুর সাথে কলোনির বন্ধুর সাথে একবার দেখা হয়েছিল। তো আমি কথা প্রসঙ্গে এই আহ, সেই ঘটনাটার উল্লেখ হয় কথাবার্তার মাঝখানে। তো সে আমাকে বলল যে হ্যাঁ ওখানে তো আরেক তিনটা বিল্ডিং এর কথা বললাম, যে তিনটা বিল্ডিং এর মাঝখানে বিল্ডিংটা আমাদের স্কুল ছিল। তার আশেপাশে আরো 3-4টা বাংলো ছিল যেগুলো সম্পূর্ণ খালি ছিল। তো বাংলোগুলো অনেক বড় এরিয়া, যেমন গ্যারেজ ছিল তার আশেপাশে, আবার বাগান ছিল। তো বড় একটা এরিয়া, পিছনে পুকুর টুকুরও ছিল। তো বড় এরিয়া নিয়ে বাংলোগুলো ছিল, একটা একটার থেকে ভালোই দূরত্ব ছিল। তো সেই বাংলোতে অন্যরা একটা বাংলো ছিল, সেটা আবার কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে সম্ভবত ভেঙে গিয়েছিল। তো থাকতো না, সেখানে থাকার উপযোগীও ছিল না। তো সম্প্রতি অনেক নিয়োগ হয়, অনেক মানুষ কলোনিতে আসে এবং কলোনির পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়। তার কারণে ওই এরিয়া গুলোতে এখন মানুষ থাকা শুরু করেছে। তো সেই বাড়িটাকে নতুন করে ঠিক করে, মানে বাংলোটাকে ঠিক করে এখন ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো যখন একটা ফ্যামিলি ওখানে থাকতে আসে, তার আগে বাংলোটাকে ঠিক করার সময় ওখান থেকে প্রায় 93টার মতো নাকি সাপ বেরিয়ে আসে বাংলোটা থেকে। যখন পরিষ্কার করা হয় বাংলোটা, তখন ওখানে 93টার মতো সাপ পাওয়া যায়, যেটা পরে নাকি ভিডিও করে রাখা হয়েছিল। সাপ, এত সাপ, খুব আশ্চর্যজনক একটা ঘটনা ছিল। তো যাই হোক, ওটা খুব পরিষ্কার করে ওখানে থাকার ব্যবস্থা করা হয়। তো একটা ফ্যামিলি আসে, ওরা যেদিন প্রথম ওঠে সেদিন থেকেই নাকি ওদের প্রতি রাতে দরজায় নক করা হয়, মেইন গেটে এখানেই নক করে, অনেক জোরে নক করে। এবং বাংলোগুলো দুতলা ছিল। তো ভদ্রলোক দুতলা থেকে নেমে দরজা খুলতে পেতেন না আর কি। তো এরকম কন্টিনিউয়াসলি প্রথম দিন, দ্বিতীয় দিন এগুলো চলতেই থাকে। তো উনি কি করে ভাবলেন যে কারো আশেপাশের কেউ হয়তো দুষ্টামি করছে, বা কেউ হয়তো এরকম ই করছে, ওনার সাথে প্র্যাঙ্ক করছে বা কোনো কিছু। তো উনি একজন গার্ড নিয়ে এসে ওখানে দাঁড় করায় রাখেন দরজার সামনে। তো পরের দিন যেদিন উনি দাঁড় করা রাখেন সেদিনও ওনার এমন ভাবে দরজায় নক হচ্ছে মেন গেটে। তো উনি ভাবেন যে দারোয়ান তো সামনে আছে, তাহলে কে নক করছে। তো উনি দরজা খুলেন এবং দারোয়ানকে বলে এই তুমি নক করছো কিনা। দারোয়ান বলে যে স্যার আমি শুনছি ভিতর থেকে কেউ নক করছে। আর যিনি ভদ্রলোক বাসার ভিতর ছিলেন তিনি তিনি স্থানীয় মসজিদের হুজুরের সাথে কথা বললেন। তো উনি পরে বললেন যে বাসায় মিলাদ বাসাটা খালি ছিল এবং এমন অবস্থায় ছিল যে ওটা ব্যবহারের উপযোগী ছিল না। তো আপনি যখন বাসায় উঠলেন তো বাসায় মিলাদ তো করাননি, তো উনি এসে মিলাদ করা দিয়ে গেলেন। তারপরে 2-1 দিন ভালো ছিল, কিন্তু তারপরে আবার ঘটনা এরকম ঘটতো যে এবার বাসার ভিতরে জিনিসপত্র এদিক সেদিক হয়ে যেত। যেমন রান্নাঘরের কোনো জিনিস বেডরুমে পাওয়া যাচ্ছে, বা ধরেন টিভি রিমোটটা দেখা যাচ্ছে যে বাথরুমে যাচ্ছে বা কিচেনে থাকছে, এরকম আনইউজুয়াল জায়গায় সব জিনিস চলে যাচ্ছে।
তো এইসব ঘটনাতে তিনি আবার আরেকজন হুজুরের শরণাপন্ন হলেন এবং সেখানে তিনি এসে ঘর বন্ধ করে দিলেন এবং বাসার চারদিকে 4টি তাবিজ মাটিতে পুঁতে দিলেন। তো এরপর নাকি সমস্যা আর হয়নি, যতটুকু আমি আমার বন্ধুর কাছ থেকে শুনলাম। তো আসলে ভাই এই ছিল আমার ঘটনা, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে সবাইকে শোনাবেন। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive.